আমি একটু মন্তব্য করতে বলি একই প্রসঙ্গে কামাল ভাইয়ের মন্তব্য আমরা শুনবো। সেই ব্যাপারটি হচ্ছে যে সাবেক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান সম্পর্কে জামায়াতের যে নায়েবে আমির আছেন, জামাতের নায়েবে আমির, তিনি একটি কথা বলেছেন কালকে সংবাদ সম্মেলনে। তো উনার কথাকে আমি একটু উদ্ধৃত করছি। গতকাল আমরা একটি রাজসাক্ষী পেয়েছি, সেই রাজসাক্ষীর নাম হচ্ছে সাবেক উপদেষ্টা অ্যাডভোকেট রিজওয়ানা। তিনি সাংবাদিকদের সঙ্গে এটি প্রকাশ করেছেন, যারা তার ভাষায় নারীদের উপযুক্ত অধিকারকে নিশ্চিত করতে পারেনি তারা বিরোধী দলে থাকলেও আমরা কিন্তু তাদের মূলধারায় বা প্রধান শক্তি হিসাবে আসতে দিইনি। তখনই বোঝা যায় ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর কথা এসেছে, সেটাকে উনি নিজেই স্বীকার করে রাজসাক্ষী হয়েছেন। আমরা পাশাপাশি একটু আপনাকে পড়ে শোনাতে পাই, আপনাদেরকে একটু শোনাতে চাই। কামাল ভাই নিশ্চয় মনে থাকবে, আমি জাহেদ ভাইয়ের কাছ থেকেই প্রথমে শুনতে চাই। আমাদের শফিকুল আলম, যিনি প্রধান উপদেষ্টা প্রেস সচিব ছিলেন, তিনি এখনো তার দায়িত্ব মনে হয় একটু এক্সটেন্ড করছেন, পালন করে যাচ্ছেন, বা তিনি তার মানে কি বলবো, বিবেক থেকেই তিনি কথাগুলি বলছেন। তিনি ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন যেখানে হচ্ছে রেজওয়ানা আপার মন্তব্যটা আবার তিনি উদ্ধৃত করছেন। শি সেইড বলে তাকে উদ্ধৃত করছি। তিনি বলছেন, সালাম, মানে অর্থাৎ রেজওয়ানা আপার কথা, আজকে আমার বক্তব্যটা খণ্ডিত করে প্রচার করেছে, যদিও ভিডিওটা কালকের। কথা হচ্ছিল নারীর প্রতি উগ্রবাদ নিয়ে, প্রশ্নটি ছিল এরকম মাজারে হামলা, বাউলদের উপর নির্যাতন, নারীদের নিয়ে নানা কটূক্তি। আপনি কিভাবে দেখেছেন সেই সময়? অনেকেই বলেছে উগ্রপন্থীদের সুযোগ দিয়েছে সরকার। আমি বলেছি যারা কটূক্তি করেছে তাদের বিষয়ে নারী সমাজ যেমন প্রতিবাদ করেছে, লিগ্যাল নোটিশ দিয়েছে, সরকারের কথা বলেছে, ফলে তারা ক্ষমা চেয়েছে। সেই সব কটূক্তি করার শক্তি যেন মেন স্ট্রিম মানে সমাজে প্রাধান্য সৃষ্টিকারী না হয়, সেটার বিষয়ে আমাদের মানে নারী সমাজকে কাজ করতে হবে, ইত্যাদি ইত্যাদিতে ডট। সুতরাং যেটা বলার চেষ্টা করা হচ্ছে তা অবান্তর, ভুল ব্যাখ্যা দিয়ে এই দলের নাম দিয়ে প্রচার করছে, যা অনাবশ্যক বিভ্রান্তি সৃষ্টি করেছে। আমি কোনো দলের নামও উচ্চারণ করিনি, আর বিরোধী দল তো অবশ্যই মেন স্ট্রিম। সুতরাং মানে এই হচ্ছে দুটি বক্তব্য, আপনারা নিশ্চয়ই দুটি দেখেছেন। জাহেদ ভাই, আপনার কাছ থেকে একটু প্রথমে শুনতে চাই, আপনার কাছে কি মনে হয়? জামায়াতের বক্তব্য হচ্ছে সাবেক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং খলিলুর রহমানকে আইনের আওতায় এনে জিজ্ঞাসাবাদ ও বিচারের দাবি করেছে তারা। ধন্যবাদ আপনাকে। দেখেন, এখানে আপনি পরের যে স্টেটমেন্টটুকু পড়েছেন, এটা হলো সৈয়দ রেজওয়ানা হাসান একটা ব্যাখ্যা পাঠিয়েছেন মিডিয়াতে, আমরা ওইটা পেয়েছি এবং আমাদের কালকের কপিতে ওইটা যাচ্ছে। ওনার বক্তব্য লেজে মেইনলি জামাত যে অভিযোগটা করেছে এই পুরোটাই যাচ্ছে ফার্স্ট পেজে আমাদের, এবং তার সাথে শেষ দিকে রেজওয়ানা হাসানের বক্তব্যটা যাচ্ছে। তো এইখানে উনি যেটা বলার চেষ্টা করেছেন, রেজওয়ানা হাসানের কথাটা দিয়ে শুরু করছি আমি। উনি যেটা বলার চেষ্টা করেছেন, উনি উপদেষ্টা হিসেবে বলেননি, উনি একজন নারী হিসেবে বলেছেন। ওনার ওনার স্টেটমেন্ট পড়ে বারবারই একাধিক জায়গায় ব্র্যাকেট দিয়ে এটা লেখা আছে সরকার না, মানে ওনার যে বক্তব্যটা আমাদের হাতে আসছে যে সরকার না মানে নারী সমাজ, মানে উনি ইন্টারপ্রেটটা আমাদের বলে এটা মিন করছেন মানে নারী সমাজ, তারপরে নারী সমাজ সরকার না, মানে উনি কয়েকটা জায়গায় এইরকম একটা ব্যাখ্যা দাঁড় করিয়েছেন এবং এটাই বলার চেষ্টা করছেন যে মাঝখানে একবার শুধু নির্বাচনের প্রসঙ্গটা আসছিল, ওই সময় আমি ওইটার আনসার দিয়েছি, আর বাকি পুরোটাই ছিল নারীদের ভূমিকা নিয়ে, নারীদের নিয়ে রাজনৈতিক দলের, এবং উনি নারী হিসেবে কি করবেন এই একটা অবস্থানে উনি দাঁড়িয়ে আছেন। কারণ আমার কথা হলো যে উনি অবচেতন মনে হোক কিংবা পুরো বক্তব্যের মধ্যে হোক, যে কোনো নিউজের ক্ষেত্রে আমরা একজন সাংবাদিক হিসেবে বলবো যে নিউজ পুরোটা, উনি হয়তো একটা লম্বা বক্তব্য, উনি বলছেন আমি একটা টেলিভিশন চ্যানেলে অনেক লম্বা বক্তব্য দিয়েছি, এটার খণ্ডিত অংশ প্রচার করছে, এই অভিযোগটা আমরা সবসময় শুনতে পারি। আমরা একজন মিডিয়া কর্মী হিসেবে আসলে পুরো বক্তব্য সবসময় দেওয়ার সুযোগ থাকে না, আমরা এটা দিতেও পারি না এবং এটা দেয় না। কিন্তু এখানে যদি কেউ ইন্টেনশনালি খালি ওইটুকু দেয়, এবং উনি বলছেন যে ওনার বক্তব্যের স্পিডটা এইটা উনি ব্যাখ্যা করার চেষ্টা করেছেন, এটা হলো আমি ওনার কথাটা বললাম, ওনার স্টেটমেন্ট। আর তার চেয়ে বড় জিনিসটা হলো যে উনি, আমার যেটা মনে হয় যে উনি নারী হিসেবে, উনি উপদেষ্টা হিসেবে কি করেছেন তা জানি না, তবে উনি মন থেকে নিশ্চয়ই চেয়েছেন, এটা তো এটার মধ্যে দিয়েই উনি নারী হিসেবে বললেও এর মধ্যে দিয়ে এই জায়গাটুকু প্রকাশ পাচ্ছে যে উনি চেয়েছেন যে জামাতের মতো রাজনৈতিক দল ক্ষমতায় না আসুক কিংবা ওই পর্যায়ে না যাক। জাহিদ ভাই, আপনি যদি আমাকে অনুমতি দেন, আমি আসলে সৈয়দা রিজওয়ানা হাসানের ভিডিও বক্তব্যটা পুরোপুরি যতটুকু দেখা গেছে ততটুকু আমি শুনছি। আমার কাছে কিন্তু একবারের জন্য মনে হয় নাই তিনি এটা ইলেকশনের জায়গা থেকে এটা মিন করছেন। ওনাকে স্পেসিফিক প্রশ্ন করা হয়েছে যে গত 1.5 বছরে, গত 18 মাসে নারীর প্রতি উগ্রপন্থাকে সরকার আসলে
সেকেন্ড করেছে কিনা, সরকার আসলে এক ধরনের সুযোগ দিয়েছে কিনা। উনি বলছেন যে না, এরকম কোনো সুযোগ আসলে দেওয়া হয় নাই, এরকম কোনো কিছু করার নাই, এর সাথে নির্বাচনে কোনো সম্পর্ক আছে বলে আমার একবারের জন্য মনে হয় নাই। এইটাকে আমি কেন আমি সেই নির্বাচনের কথাই দিকে বলা নেওয়া হইলো, শুধু তাই না, সেটাই আপনি সেটাই দেখবেন সেটাই অনেকগুলি আমি তো ভুয়া, বলতে চাচ্ছি যে ওনার অনেকগুলি কথার অনেকগুলি ভুয়া ফটো কার্ড ছড়িয়েছে, যেখানে বলা হয়েছে যে সৈয়দ রেজওয়ান হাসান বলছেন যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং না হলে জামাত 168টা সিট পেত, 68টা নয়, যেটা হুইচ ইজ আটারলি এইটার ফলস। আটারলি ফলস। এবং এটার ব্যাপারে আমি বলি, এটার ব্যাপারে আমরা মেজর পত্রিকা হিসেবে প্রথম আলো হোক কিংবা আমার দেশ হোক, আমরা যে প্রতিদিন কত ভুয়া কার্ডের শিকার হচ্ছে, মানে বলা যায় যে আমাদের বিরুদ্ধে একটা অভিযোগ আসছে যে আমরা বিএনপির বিরুদ্ধে একটা ক্যাম্পেইনে নেমেছি। কারণ যখন আমরা আমরা এটা বের করার চেষ্টা করলাম যে আমরা কি এমন করছি, আমরা তো ঘটনাগুলোই তুলে ধরছি, আমরা তো ওইরকম কোনো ক্যাম্পেইন করছি না, তখন আবিষ্কার হলো যে আমাদের নামে শত শত ভুয়া কার্ড এই যে রেগুলার ছাড়া হচ্ছে। এর মধ্যে হয়তো দেখা যাচ্ছে যে 99টাই হলো ভুয়া, আর একটা হয়তো আমাদের কার্ড। এগুলোকে মিলিয়ে ফেলে লোকজন একটা অ্যাসেসমেন্টে চলে যাচ্ছে। এই সোশ্যাল মিডিয়ায় এই জিনিসগুলো কিন্তু এমনই একটা বড় ধরনের একটা সমস্যার সৃষ্টি করছে ইদানিং। হয়তো মনে করেন আমার সম্পাদকের একটা উনার নিজস্ব একটা চিন্তা আছে, উনি এটার উপর বক্তৃতা করেন, ওর কাছাকাছি নিয়ে আরো 10টা ভুয়া কার্ড ছেড়ে দেওয়া হয়, সেটা না, বিভিন্ন এটা দলের খুবই, নামে, বিভিন্ন এটা খুবই ব্যক্তির নামে। আনফরচুনেট। কিন্তু না এবং জাহিদ ভাই, আনফরচুনেট জাহিদ ভাই ভুয়া কার্ডের কথা থাক, জাহিদ ভাই আপনি তো জিনিসটা দেখেছেন, আপনার কাছে কি মনে হয়েছে যে সৈয়দ রেজওয়ান হাসান ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর কথা মিন করেছেন? মানে আমি না, আসলে দুই হাত, আমার আমার মানে দুই, না না আমার কাছে এটা মনে হয় নাই। কিন্তু আমি যেটা বললাম আপনাকে জি যে উনি উনি নারী হিসাবে উনার যে অবস্থান আর জামাতের ব্যাপারে যে ধারণা নারীদের নিয়ে, ওনারা নির্বাচনী বক্তৃতায় কিংবা বিভিন্ন জায়গায় যাই বলুন না কেন, মানুষের তো একটা ধারণা আছে যে নারীর ব্যাপারে তাদের অবস্থানটা কি, এরকম একটা পারসেপশন। বিশেষ করে রেজওয়ানা হাসান এবং ওনার সাথে উনি যে সমস্ত নারীবাদী সংগঠনের সাথে চলাফেরা উঠা বসা যাদের সাথে আছে, তো তারা যে দৃষ্টিতে জামাতকে দেখেন, ওই অবস্থান থেকে আমার কাছে মনে হয়েছে রেজওয়ানা হাসানের এই ধরনের একটা চিন্তাধারা আছে, যে ন্যাচারালি এটা। কিন্তু উনি যে কথাগুলো বলেছেন আসলে এক্সট্রিমিস্ট নিয়ে কথা বলেছেন, এবং এক্সট্রিমিস্ট ইস্যুটা নিয়ে দেখেন, এটা নিয়ে আরো আগেও ডিবেট হয়েছে। আমরা তত্ত্বাবধায়ক সরকারের সময়ই এটা নিয়ে কথা উঠছে, যারা এক্সট্রিমিজমের দিকে যাতে না যায়, ধর্মীয় বিষয়গুলো যাতে ওই দিকে না যায়, সরকারকে বারবার বিভিন্ন মহল থেকে সতর্ক করা হয়েছে। ইভেন আমাদের পত্রিকায় এটা নিয়ে লিড স্টোরি, জি সাইন আর্টিকেল হয়েছে, মানে এই এক্সট্রিমিজমের বিরুদ্ধে যে ধর্মীয় উগ্রবাদের দিকে যাতে না যায়, একবারে আমার সম্পাদক এটার উপরে একটা সাইন আর্টিকেল না জাহিদ ভাই পর্যন্ত লিখেছে। এখানে, সো আমি এটাই বলতে চাচ্ছি। জাহিদ ভাই এখানে দেখেন ইন্টারেস্টিং, সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরও কিন্তু বলতেছেন যে যারা তার ভাষায় নারীদের উপযুক্ত অধিকারকে নিশ্চিত করতে পারেনি তাদেরকে যদি এইটা উনি মিনও করে থাকেন, এখন জামায়াত ইসলামী জি। কি স্বীকার করে নিল যে তারা নারীদের উপযুক্ত অধিকারকে নিশ্চিত করতে পারে নাই? এটা তো আপনি মামুনুল হক সাহেবও হইতে পারে, এটা তো চরমনাই পীর সাহেবও হইতে পারে, এটা তো আরো এক্সট্রিমিস্ট গ্রুপরা হইতে পারে। জামায়াতের মেইনস্ট্রিমের নিজের উপর বাইরেও টেনে আরো নিল কেন? যারা পলিটিক্সে নেই তারাও হতে যারাও হইতে পারে, যারা জামায়াতের politics এ নিজের নেই উপরে তারাও টাইনা হতে নিল পারে। কেন? মানে আমি এটা বুঝতে পারলাম না, কিন্তু জামায়াত এই বক্তব্যটা নিজের উপরে কেন টাইনা নিল? মানে এটা তো এখানে 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 দেখেন, একটা জিনিস আমি বলি, আমি ব্যক্তিগতভাবে যে জিনিসটা মনে করি, এটা অন্যরা অখুশি হতে পারেন, কিংবা একজন সাংবাদিক হিসেবে আমি যেটা মনে করি যে গত নির্বাচন যেটা হয়েছে, আমি তো মনে করি যে 91-এর নির্বাচনের বেটা তত্ত্বাবধায়ক সরকার শাহাবুদ্দিন, আমাদের বিচারপতি শাহাবুদ্দিনের যে নির্বাচন, এটাকেও ছাড়িয়ে গেছে, মানে ফেয়ারনেসের দিক থেকে। এবং সবাই তার ফ্র্যাঞ্চাইজ করতে পারছে, তার ভোটাধিকারটা প্রয়োগ করতে পারছে। ইভেন জামাতের আপনি বক্তব্য কিংবা যারা পরাজিত হয়েছে তাদের বক্তব্যটাও আপনি শুরুর দিকে শুনেন কিরকম ছিল। দুই একটা সংগঠন এটা নিয়ে প্রশ্ন তোলার চেষ্টা করেছে, একবারে ভুইফুর সংগঠন, আমি নামটাই সেরকম বলবো। এবং ইভেন আমি একটা টিআইবির কথাও বলতে পারি, তারাও এরকম একটা প্রশ্ন শেষ দিকে এসে তোলার চেষ্টা করেছে যে 70টা আসনে 70টা আসনের ব্যাপারে আমরা পেয়েছি, তার মধ্যে 21টাতে এক বা একাধিক জাল ভোট পড়েছে। তো একটা জাল ভোট পড়লে আর ওই জাল ভোটটাকে যদি ধরে ফেলে, তাইলে কি এটা জাল ভোটের কোনো কাউন্টিং এ না আসবে? তো এইরকম একটা নির্বাচনকে নিয়ে আমার কোয়েশ্চনটা হলো, এইরকম একটা নির্বাচনকে নিয়ে এখন আবার নতুন করে প্রশ্ন তোলার আমার কাছে কোনো যৌক্তিকতা নেই। আপনি বলতে পারেন এরপরে তারা যখন এই ডিবেটটা আসছে, তখন জামাতের পক্ষ থেকে এই কথাও বলা হয়েছে যে কাউন্টিং এ আমরা নির্বাচন নিয়ে কোনো কথা বলছি না, কাউন্টিং নিয়ে কথা বলছি। তো কাউন্টিং নিয়ে কথা বললে এটার আবার রিপ্লাই আমরা দু একজন এর কাছ থেকে শুনেছি, তাইলে আবার গণে নেন
গণতে অসুবিধা নেই। এবং এখন আমরা জানি যে এটা কোর্টেও আছে, কয়েকটা 4টা সেন্টারের বিষয়গুলা কোর্ট বলে দিছে যে সবগুলো এখানে জমা দেন, আবার আমরা এটা দেখবো যাচাই বাছাই করে। আমার কথা হলো নির্দিষ্ট প্রক্রিয়া আছে, যদি ওই প্রক্রিয়াকে কেউ আপত্তি তুলে থাকে তাইলে এটা নিয়ে কোয়েশ্চেন করবেন। কিন্তু ঢালাওভাবে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা কিংবা এটাকে করা, উপদেষ্টাদের ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে তারা এখানে নিয়ে আসছেন, এই কথাগুলো পড়া আমার কাছে, আমি আমার কাছে মনে হয় যে গ্রহণযোগ্য, আমার কাছে গ্রহণযোগ্য পর্যায়ে মনে হয় না এই অভিযোগগুলো। আমার কাছে মনে হয় যে জাহেদ চৌধুরী ভাই খুবই চমৎকারভাবে বিষয়টি একদম সাম আপ করছেন। কিন্তু আমি মাসুদ কামাল ভাইকে এই প্রশ্ন করতেই চাই, সৈয়দা রিজওয়ানা হাসানের প্রসঙ্গটি নিয়ে আপনি একটু কথা বলবেন, কিন্তু আমাদের মনে কখন এই ইঞ্জিনিয়ারিং বলেন, ডাক্তারি বলেন, কবিরাজি বলেন, এটা নিয়ে সন্দেহ তৈরি হয় যখন আমরা দেখি খলিলুর রহমান সাহেবের অ্যাপয়েন্টমেন্টটা দিয়া, আমরা দেখি যে ইঞ্জিনিয়ারিং এর জায়গা থেকে আমরা যখন দেখি প্রেসিডেন্টের সাথে বর্তমান প্রধানমন্ত্রীর এক্সট্রা খাতির দিয়া, যেটা দরকার নাই আসলে, এই জায়গাগুলি দিয়ে আমাদের কাছে মনে হয় যে কিছু ইঞ্জিনিয়ারিং, কিছু ডাক্তারি, কিছু কবিরাজি হইতেও পারে। এবং সেই ইঞ্জিনিয়ারিং, কবিরাজি, ডাক্তারি, তবে আমি আপনার কাছেই শুনতে চাই, আমার কাছে মনে হয় যদি ইঞ্জিনিয়ারিং, কবিরাজি হয়ে থাকে এটা সব পক্ষের সম্মিলিত অবস্থানে এটা হয়েছে আর কি। আপনার মন্তব্য শুনতে চাই মাসুদ কামাল ভাই। দেখেন, আমি ইঞ্জিনিয়ারিং হয়েছে কিনা আমি ওই ব্যাপারটা নিশ্চিত না হয়ে বলতে পারি না। তবে আমি একটা কথা বলতেই পারি, সেটা হলো যে অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে নির্বাচনটা হয়েছে, এই নির্বাচনে অন্তর্বর্তীকালীন সরকার নিরপেক্ষ ছিল না, এটা হলো আমার অবজারভেশন। এখন কোন উপদেষ্টা ছিলেন, কোন উপদেষ্টা ছিলেন না, কে কার প্রতি পক্ষপাত দুষ্ট ছিলেন, সেটা হয়তো আপনি আলাদা আলাদা করে গবেষণা করলে বেরো করা যাবে। যেমন ডক্টর ইউনূস, উনি এনসিপির প্রতি পক্ষপাত দুষ্ট ছিলেন, এটা আমি মনে করি। এবং ওনার এই পক্ষপাতিত্বের কারণেই এনসিপির বিভিন্ন আসনে তারা এত ভোট পেয়েছে। আমি মনে করি তাদের এত ভোট পাওয়ার কথা ছিল না। এটা ডক্টর ইউনূসের একদম প্রকাশ্য নির্লজ্জ ভূমিকার কারণে উনি পেয়েছেন, এটা হলো আমার ধারণা। এবং আপনি রিজওয়ানা হাসানের বক্তব্যটা আমিও দেখেছি, কিন্তু আপনি ওখানে একটা কথা দেখেন, আমি ওটাকে আবার আপনাকে, আপনি যে কথাটা বলেন একটু পড়ে শুনে আপনাকে। উনি বলেছেন সমাজে একটি শক্তি সব সময় নারীর সমান অধিকার ও ক্ষমতায়নের বিরুদ্ধে অবস্থান নেয়, সেই শক্তির একটি অংশ রাজনীতিতেও সক্রিয় থাকতে পারে, তবে আমাদের কাজ ছিল যাতে তারা মূল ধারায় আসতে না পারে, আমরা সেই কাজটা করতে পেরেছি। আপনি এক্ষেত্রে ওই মাজার বিরোধী শক্তির কথা বলতে পারেন, অমুক বলতে পারেন, তমুক বলতে পারেন, সব বলতে পারেন, কিন্তু যখন আপনি দেখবেন যে তাদের সেই শক্তির একটা অংশ রাজনীতিতেও সক্রিয় থাকতে পারে, তারপরে তারা যাতে নাকি মূল ধারায় আসতে না পারে সেই জন্য আমরা চেষ্টা করছি। এই জন্য যখন উনি এই কথাটা বলেন, তখন আপনি যেভাবে সন্দেহ করলেন, তাহলে কি তাহের সাহেব মেনে নিচ্ছেন যে ওনারা মানে ওরকম একটা শক্তি? এটা একটা প্রশ্ন হতেই পারে, কিন্তু তাহের সাহেব কি মনে করলেন কি করলেন না সেটা কিন্তু ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট হলো রিজওয়ানা হাসান কি মনে করলেন। উনি তো উনার মনে করার কথাটা বলেছেন, এবং যদি সেটাও হয়, আমি ধরে নিচ্ছি জামাতের কথা বলেনি, আমি ধরে নিচ্ছি অন্য কোনো শক্তির কথা বলেছে, আমি ধরে নিচ্ছি মামুনুল হকের কথা বলেছে, অথবা আমি ধরে নিচ্ছি বিএনপির সঙ্গে যে ইসলামী দল ছিল তাদের কথা বলা হচ্ছে, যার কথাই আপনি বলেন, অথবা ইসলামী আন্দোলনের কথাও বলেন, যার কথাই বলেন, সেই জিনিসটা তাদেরকে আসতে না দেওয়ার যে কাজটা ওনারা করতে পেরেছেন, এটা কি একটা নিরপেক্ষ সরকারের কাজ? আমার কথা হলো এটাই। কামাল ভাই, এটা তো ওনাদের কাজ নয়। কামাল ভাই, আমি একটা প্রশ্ন করতে পারি? আমি একটু, না জাহিদ ভাই আপনি বলবেন, বলেন। জাহিদ ভাই আপনি বলবেন পরে। আমি একটু কামাল ভাইকে একটু প্রশ্ন করতে চাই। প্রথমে আপনি বলতেছেন যে অন্তর্বর্তীকালীন সরকার নিরপেক্ষ ছিল না, কারণ ইউনূস সরকার বা ডক্টর মোহাম্মদ ইউনূস পুরোপুরি এনসিপির পক্ষে ছিল। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব এনসিপির পক্ষে ছিল, এর জন্য এনসিপি ভোট বেশি পেয়েছে, এর কোনো প্রমাণ বা লক্ষণ আমরা দেখি না। বরং এনসিপি জামায়াতের সাথে যুক্ত হয়েছে বলে ভোট বেশি পেয়েছে বলে আমার ধারণা। এবং সৈয়দা রিজওয়ানা হাসান যাদেরকে ইঙ্গিত করেছেন, সেই পুরো ইঙ্গিত আসলে 18 মাসের মধ্যে আপনি যদি দেখেন, তারা মেয়েদের ফুটবল খেলা বন্ধ করতে চেয়েছিল, মেয়েদের ফুটবল খেলা 52টা জেলায় হয়েছে। আপনি যদি দেখেন যে বিভিন্ন জায়গার মধ্যে থেকে যারা মেয়েদেরকে নিয়ে নানা রকম কটূক্তি করছে, অন্য কিছু করছে, এই সরকার তাদেরকে শাস্তি দিতে চেষ্টা করেছে। বা সৈয়দা রিজওয়ানা হাসানও বিভিন্ন ভাবে করেছে নাকি? করছে তো, করেছে নাকি? তাই নাকি? করছে তো, কোথায় করেছে ভাই? যা মেয়েদের সরকারের তো বিভিন্ন রকম ছিল প্রকাশ্যে। আপনি আমাকে বলেন,
ওই যে শক্তির কথা বলা হচ্ছে, সেই শক্তিটা এই পুরো 18 মাস পুরো দেশে দাপিয়ে বেরিয়েছে। কার শাস্তি? ঢাকা ইউনিভার্সিটিতে একটা মেয়ের না। করোনা কতটুকু ছিল এটা নিয়ে যে লোকটা বলেছে তাকে তো ফুলের মালা দেওয়া হয়েছে। না, ফুলের মালা তো সরকার দেয় নাই। আপনি কোথায় কামাল দেখলেন? ভাই, ফুলের মালা তো আপনি সরকার কোথায় দেয় নাই। দেখলেন তাদেরকে শাস্তি দেওয়া হয়েছে? সরকার দেয় নাই তো। সরকার দিতে দিয়েছে, সরকার দিতে দিয়েছে। সরকার তো নিজে যে ইউনূস সাহেব তো নিজে যে ফুলের মালা পরাবেন না, যখন ফুলের মালা পরানো হয় তখন ইউনূস সাহেব তো ওনাদেরকে আপনি ধরে নাই। কিন্তু আপনি ওই লাইনে আসেন। কিন্তু কামাল ভাই, ওরা তো 52টা জায়গায় মেয়েদেরকে ফুটবল খেলার ব্যবস্থা করে দিয়েছে, একসাথে 52টা জায়গায় হয়েছে, 52 বা 53 বা 50টার বেশি জায়গায় এখন এইটা করছে। তারপর আপনি আরো অনেকগুলি জিনিস দেখেন যে এই সরকারের জন্য কিন্তু এগুলি হইতে পারে না। বরং আপনি যদি দেখেন, আপনি যাকে ইউনূস ব্যাট পার্টি বলতেছেন এনসিপি, সেই এনসিপি কিন্তু তাদের 6 জন বড় নারী নেতাকে বাদ দিয়ে জামায়াতে চলে গেছে এবং সেইটার ফল তারা ভোগ করছে। তারা চেষ্টা করছে, মানে রেজনা আপারা চেষ্টা করছে যে, আমার কাছে যেটা মনে হয়, আমার ইন্টারপ্রিটেশন হচ্ছে উপদেষ্টারা চেষ্টা করছে এনসিপি যাতে একটা মিডল রাইট দল হয়, কিন্তু সেটা তো তারা হয় নাই আসলে। তারা একটা ফার রাইট দল হয় নাই। তাদের আমার কথা হলো কি, এইটা তো সরকারের চেষ্টা করার বিষয় না রে ভাই। সেটা ঠিক। এটা তো সরকারের চেষ্টা করার বিষয় না। সরকারের চেষ্টা করার বিষয় হলো যে এদেশের মানুষ যাকে ভোট দিয়েছে অথবা ভোট দিতে চায় সেই জিনিসটার জন্য মানে উপযুক্ত পরিবেশকে নিশ্চিত করা। এটা তো সরকারের কাজ না। আমি ওই কথাটাই বলছি যে কে ভালো কে মন্দ এটা তো পার্সন টু পার্সন ভ্যারি করবে। ধরেন আমি একটা উদাহরণ দেব, বলি একটা কওমি মাদ্রাসার টিচার, উনি যা চায় তার সঙ্গে আমার চাওয়া মিলবে না, কিন্তু তার মানে এই নয় যে ওনার চাওয়াটা আমি গলা টিপে ধরবো অথবা ওনাকে আমি চাইতে দিব না। এটা ওনার ইচ্ছা, উনি চাবে, আমি আমারটা চাবো। তো সেই এটা তো সরকারের, যদি সরকার মাঝখানে থাকে, সরকারের তো কাজ না যে আমি যেটা চাই আমার পক্ষে থাকবে আরেকজনের বিপক্ষে থাকবে। না সরকারের কাজ না। কামাল ভাই, আমি যেটা বলতে চাই, আপনার সঙ্গে কথা বলা আনন্দদায়ক, সেজন্যই বলতেছি যে ধরেন সরকারের কাজ আপনি যেটা বলতেছেন, ধরেন ডক্টর ইউনূস একটা পক্ষকে সমর্থন জানাইছেন, কিন্তু সেই পক্ষকে জন্য উনি তো কোনো কাজ করেন নাই। কারণ আমি যদি যে দেশে আছে সেই দেশের উদাহরণ যদি দেই, ধরেন বাইডেন প্রেসিডেন্ট হিসেবে কামালা হ্যারিসকে ভোট দিতে বলছেন, কিন্তু কামালা হ্যারিসকে বেশি লোকে ভোট দেয় এটা তো উনি করেন নাই। ডক্টর ইউনূস তো জাহিদ ভাইয়ের কথাই যদি ধরি, একটা সবচেয়ে ভালো ইলেকশন করলো 91 সালের পরে, উনি তো কাউরে আমি আপনার একটা কথা বলছি, আমি একটা কথা বলি আপনাকে, উনি যেহেতু আর একটা জায়গায় দুইটা ভোট দিয়ে আসবেন না, ওইভাবে তো হয় না। কিন্তু সরকার প্রধান চাচ্ছে যে এই দল থেকে একজন মন্ত্রীও হবে, চাচ্ছে। উনি বলছে যে এই দল অনেকগুলি আসন জিতবে, বলছে। এই বলাটা কি কেবল ওই দলের লোকের কাছে যাচ্ছে? ওই কথাটা কি প্রশাসনের কাছে যাচ্ছে না? যদি প্রশাসনের কথাটা শোনে, প্রশাসনের সঙ্গে তার কি আন্ডারস্ট্যান্ডিং হয়েছে, প্রশাসনকে কি বলেছে অথবা কার মাধ্যমে বলেছে? কামাল ভাই, প্রশাসনের প্রভাব বিস্তার না করলে শুনবে না। ইউনূস সাহেবের প্রভাব প্রশাসনের উপরে শূন্য ছিল, জিরো ছিল। করছে কি করে নাই, এটা আপনি কিভাবে কনফার্ম হন ভাই? আমি কনফার্ম হই কারণ হচ্ছে যে বিভিন্ন জায়গা থেকে যেরকম খবর টবর, কে পাস করছে কে ফেল করছে, এটা বুঝবেন না ভাই, এটা বোঝা যাবে না, এটা হবে না। আমি বলি আপনাকে, শুনেন, উনি যে বলেছেন এই বলাটাই হলো গিয়ে প্রভাব বিস্তার। ওনার এই বলাটাই আমি তো নিশ্চিত যে, যেমন ধর আমি উদাহরণ দিয়ে বলি, এই ঢাকা 8-এ নাসিরউদ্দিন পাটোয়ারি যে ভোট পেয়েছি, এই ভোটটা আমার কাছে অস্বাভাবিক ভোট মনে হয়। আমি মনে করি এখানে কিছু একটা আছে। এখন আপনি মনে করছেন পাটোয়ারি বেশি পেয়েছে, এটা মনে করছেন যে যা পাওয়ার অবশ্যই মনে বেশি পেয়েছে? অবশ্যই মনে করছি। কেবল এই গালাগালি করে এত ভোট পাওয়া যায় না। না, কিন্তু জামায়াত একটা তাকে নিরঙ্কুশ মানে সমর্থন দিয়েছে। আর তাছাড়া হচ্ছে ইলেকশনের সময় এক্স ফ্যাক্টর বলে একটা কথা আছে, নাসিরউদ্দিন পাটোয়ারি একটু রক স্টারের মতো আচরণ করতেছিল, সেই জন্য মানুষের একটু আগ্রহ হইতে পারে। এটা হলো আপনার ব্যাখ্যা। শুনেন, আপনি এটা ব্যাখ্যা দিতেই পারেন, আপনার ব্যাখ্যার আমি ওটা ব্যাখ্যা দিতেই পারি। আমার ব্যাখ্যা আপনার ব্যাখ্যা মিলতে হবে এরকম কোনো গ্যারান্টি নাই, মিলার দরকারও নাই। কিন্তু আমার বক্তব্যটা হলো আমি যেভাবে বুঝলাম আমি সেভাবে বললাম। যে আপনার কাছে এটার অভিযোগটা তো ঠিক উল্টো অভিযোগ আছে। জাহিদ ভাই, আমি আপনার কাছে আসতেছি। কামাল ভাই, আপনার বিশ্লেষণে এই ইলেকশনে, মানে এই ইলেকশনটা কতটা প্রভাবিত হয়েছে, মানে এটা কি পার্সেন্টেজে আপনি বলতে পারেন যে মানে কি পরিমাণ প্রভাবিত হয়েছে, যে সে 30%, 20%, 10% প্রভাবিত হয়েছে? আমি দুটো জায়গায় প্রভাবিত মনে করি। প্রথমত, ভোট যে কাস্টিং দেখানো হয়েছে, এটা
বেশ বড় রকমের প্রভাব বিস্তার করছে। এত ভোট কাস্ট হয় নাই, আচ্ছা, এটা হলো আমার অবজারভেশন। হয় নাই এর পেছনে আমার যে যুক্তিটা সেটা হলো হ্যাঁ, যে বাংলাদেশে যতগুলো ইলেকশন এর আগে হয়েছে হুম, কত পার্সেন্ট ভোট কাস্ট হলো এটা সবার আগে বলে দেওয়া যায়, হুম, প্রথমেই বলে দেওয়া যায়। হুম, ওই যে মুড়ির যে বইটা, হুম, বইয়ের যে মুড়িটা আছে ওটা দেখেই বলে দেওয়া যায় যে কত লোককে আমি ব্যালট পেপার কেটে দিয়েছি। হুম, সিম্পল একদম। এটা যখন পরের দিন সকাল 12টার দিকে বলা হয় হুম, তখন বোঝা যায় যে এটা হিসাব মেলানোর কোনো ব্যাপার ছিল। এই জায়গাটা ইলেকশন কমিশন মিজারেবলি ফেল মারছে, টোটালি ফেল। আমি মনে করি এত ভোট 60% ভোট কাস্ট হয় নাই, এটা আমি বিশ্বাস করি। এবং এইটা সরকার বেসিক্যালি করেছে হলো যে এই গণভোটটাকে গ্রহণযোগ্য মাত্রা তুলে আনার জন্য সরকার এই আকামটা করছে, মানে সরকার এবং ইলেকশন কমিশন এই আকামটা করছে। স্টেট এই জায়গায় তারা একদম মানে অন্যায় করেছে, এটা একটা বিষয়। আর আচ্ছা, দ্বিতীয় বিষয় হলো ভোটের যে হিসাবটা, আমার কাছে মনে হয়েছে যে অন্তত পক্ষে আপনার এনসিপির যে 6 জন পাস করেছে হুম, এবং আরো কয়েকজন যে পাস করার মতো অবস্থানে ছিল, নাসিরুদ্দিন পাটোয়ারি অথবা সার্জিস আলম, এই জায়গাগুলোতে কিছু একটা ঝামেলা হয়তো বা হয়েছে। আচ্ছা, দেখেন এটা কিন্তু আমি প্রমাণ করছি না, আমার কাছে প্রমাণ নাই, আচ্ছা, আপনি আমি ইয়াতে- এটাকে আচ্ছা, সন্দেহ করছি। আহ, আহ, আপনার কাছে এই বিষয়ে শেষ প্রশ্ন আমার, আপনি যেভাবে ইলেকশনের মানে ভোট কত অংশ কাস্ট হয়েছে এবং সেইখানে সরকার কিছুটা শয়তানি করতেছে, এখন এই সরকার যদি শয়তানি হ্যাঁ ভোট না ভোট নিয়ে করে, তাইলে যে সে তার পছন্দের প্রার্থীকে জিতানোর জন্য করে না, এটা তো আমরা কেমনে বিশ্বাস করবো? এটা তো করতেই পারে। Right. এবং এর মধ্যে করতেই যেহেতু পারে। অনেক লোক ইনভলভ ছিল, আমি নিজে ভোট কেন্দ্রগুলি দেখছি, ভোটের পোলিং এজেন্টরা অনেক সময় পর্যন্ত ছিল, অ্যাটলিস্ট ঢাকার বাইরে তার যাওয়া হয় নাই। তাইলে এইটার ব্যাপারে জোরে সোরে জামায়াত ইসলামী বা এনসিপি কথা বললো না কেন? মানে তারা কনসিড করে গেল কেন? সবার আগে তারা কনসিড করে গেছে। এইটা আমি কিন্তু মাওলানা মামুনুল হককেও জিজ্ঞেস করছি, যে মাওলানা মামুনুল হক মনে করতেছে যে তারা এরকম ভোটে হারায় দেওয়া হয়েছে, তারপরেও তারা এরকম এটা, কিন্তু জামায়াতের পক্ষ থেকে কিন্তু মামুনুল হককে নিয়ে, এনসিপির পক্ষ থেকে মামুনুল হককে নিয়ে বিশাল কোনো কিছু শোনা যায় নাই। তারা পাটোয়ারি নিয়ে 2-4টা শব্দ বলছে, কিন্তু এটা কেন? মানে এটা কেন, এটা আমি তাদের কথা, তাদের মনের ভাব, তাদের অন্তর্নিহিত কারণ আমি তো বলতে পারবো না, কারণ আমি তো এই পার্টি করি না। কিন্তু আমি যেগুলো শুনেছি, হুম, শোনা হলো গিয়া যে এটা এক ধরনের আন্ডারস্ট্যান্ডিং নাকি ছিল। যেমন অনেকেই বলেছে যে জামায়াতের আমির সাহেব উনি জিতেন নাই, হুম, বলে ওনাকে জেতানো হয়েছে এবং এর বিনিময়ে মামুনুল হককে হারানো হয়েছে, হুম। এরকম বলা হয়েছে। এখন এগুলি সত্য মিথ্যা আমি বলতে পারবো Okay. না, কিন্তু ওখানকার মানুষজন এগুলি বলে, ওই এলাকার লোকজন এগুলি বলে। যে এই সমস্ত আওয়াজ তো উঠছে রে ভাই, এখন তুমি কিছু নাও আমার কিছু দাও, এরকম হতেই পারে। আচ্ছা, কামাল ভাইয়ের বক্তব্য পরিষ্কার। জায়েদ ভাই, আপনাদের নতুন প্রসঙ্গ বা প্রশ্ন করার আগে আপনি একটা কিছু বলতে চেয়েছিলেন, সেইটা যদি আমাদেরকে একটু বলেন। যে না, এটা কিছুটা আলোচনায় চলে আসছে। দেখেন, কামাল ভাই যে দুইটা জায়গায় কথা বলছেন, এটা নিয়ে আমি একটু বলতে চাই যে ওনার কাছে কেন মনে হচ্ছে যে ভোটটা ঠিক মতো ভোটগুলা হয়নি। এখানে দেখেন, জামাতে ইসলামী কিংবা অন্য কোনো দলই তারা বলছে ভোট গ্রহণ প্রক্রিয়া নিয়ে আমাদের কোনো কমপ্লেন নেই। টিল টুডে তারা এই কথা বলে যাচ্ছে। টিল টিল টুডে এখন পর্যন্ত একই কথা তারা বলে যাচ্ছে যে ভোট গ্রহণের পর্যায় পর্যন্ত, মানে বিকাল 4:30 পর্যন্ত সবকিছু ফেয়ার ছিল, এটা নিয়ে তাদের কোনো ধরনের কমপ্লেন নাই। এটা গেল একটা বক্তব্য আমার। তারা বলছে কাউন্টিং এর ব্যাপারে, এবং কাউন্টিং এর ব্যাপারে পাটোয়ারির ওইখানে যে কোয়েশ্চেনটা আসছে, পাটোয়ারি বলছে আমরা জিতে যেতাম, কিন্তু ওই তারা তো স্পেসিফিকলি বলছে যে সিলটা যেখানে মারার কথা সেই জায়গায় না মেরে অন্য জায়গায় মারছে, এটা কাউন্ট হয়েছে। একই বিষয়টা মামুনুল হক সাহেব ওই রাত্রেই নির্বাচন কমিশনে গেছিলেন, যে পাটোয়ারিটা যদি এইভাবে কাউন্ট হয় তাহলে আমারটাও এইভাবে কাউন্ট হলে আমি জিতে যাব, ববি হাজ্জাজ জিতবে না। এটাই হলো তাদের মূল অভিযোগ। আমি খুব টাইম টু টাইম ওদের ওই অভিযোগটা ওই সময় খেয়াল করেছি এবং এখন পর্যন্ত তারা এই জায়গায় আছেন। তাইলে আমার কথা হলো ওই দুইটা জায়গার কাউন্টিংটা, এখন তো কোর্ট আছে, নির্বাচনী ট্রাইব্যুনাল আছে, এখান থেকে এই দুইটা জায়গার কাউন্টিংটা আবার হোক। এবং Okay. একটা তো অলরেডি কোর্টে চলে গেছে, একটা অলরেডি চলে গেছে। জায়েদ ভাই, জায়েদ মানে ভাই, আমরা এটা আমরা গেল ওয়ান থিং। জি, আরেকটা হলো 6 পয়েন্ট, আমি শেষ করে দিচ্ছি। জি, 6টা আসনে এনসিপি জিতছে। হুম, আপনি দেখেন যে এনসিপি, এখানে দুইটা বিষয়। ইউনূস সাহেব উনি বলছেন যে ছাত্ররাই আমাকে ক্ষমতায় বসিয়েছে, এই কথাটা কিন্তু উনি প্রথম দিনও বলছেন, বিভিন্ন বক্তৃতায় বলছেন। তো ন্যাচারালি তাদের প্রতি উনার একটা সফট কর্নার ছিল। আর বাকি যেটা উনি বলেছেন, আমার কাছে যেটা মনে হয়েছে, উনি তরুণ নেতৃত্বকে সামনে আনার কথা বলতে গিয়ে এনসিপির কথাটা বলেছেন। হ্যাঁ, উনার এই বক্তব্যে এনসিপির কিংবা কিছুটা প্রভাবিত হতে পারে খুব স্বাভাবিকভাবে, যে উনি
খুব হাইলাইট করেছেন। এমনও আমরা দেখেছি যে যে দুইজন উপদেষ্টা ছিলেন তাদের নিয়ে নানা কথাবার্তা হচ্ছিল, লোকমুখে পারসেপশন অনেক কিছু নিয়ে, কিন্তু ওনারা যখন বিদায় নিয়ে আসেন তখন উনি ওয়ার্মলি তাকে যেভাবে সি অফ করেছেন, এটা নিয়ে মানুষজন কিন্তু কথাবার্তা বলেছে, কারণ তাদের এই অবস্থানটা ছিল না ওই সময়, কিন্তু উনি এটা করেছেন। তো এইরকম কিছু ছোটখাটো বিষয় হয়তো আছে, এটা বলা যেতে পারে। বাট 6টা আসনে এনসিপি যে জিতে আসছে, ওইটা আপনি যেমনটি বলেছেন, আমি সার্জিসের একটা বক্তব্য শুনছিলাম যে আমরা যদি বিএনপির সাথে যেতাম তাহলে বিএনপির লোকজন আমার সাথে মাঠে কাজ করতো না, আমরা আর অনেক কম ভোট পেতাম। আমরা যদি বিএনপির সাথে সমঝোতা করতাম, আমরা জামাতের সাথে করায় একমাত্র মঈন খানের সিট, সারোয়ার তুষারের সিটটি ছাড়া বাকি সব সিটে জামাত অল আউট আমাদেরকে সাপোর্ট দিয়েছে, দেওয়ার কারণে আমরা এইরকম একটা ভালো মার্জিনে আমরা কোথাও বিক্রি হয়েছে, কোথাও কাছাকাছি যেতে পেরেছি। আমিও ব্যক্তিগতভাবে মনে করি যে এটা জামাত এবং আমার মনে হয় যে প্রয়াস, এটা ব্যক্তিগত বা এনসিপির নয়, আমার মনে হয় যে এটা জামাতের সাথে যাওয়ার পরে এটা করেছে। আমার মনে হয় যে এই বক্তব্য পরিষ্কার। আমি শুধু যে পয়েন্টটা মিস করে গেছিলাম জাহিদের কাছে যাওয়ার আগে, কারণ ভাই আমার কাছে তো মনে হয় যে এই সরকার বিএনপিকে সাপোর্ট করছে, অন্তর্বর্তীকালীন সরকার। খলিলুর রহমানের নিযুক্তি এটা প্রমাণ। এর বিপক্ষে আপনি কি বলবেন? দেখেন, এই সরকার যদি বিএনপিকে সাপোর্ট করে থাকে সেটা অন্যায় করছে। আমার কিন্তু এটা বিএনপি জামাতের ব্যাপার না, কিন্তু আমরা আলোচনা করতেছি সরকার তার উপর অর্পিত দায়িত্বটা ঠিকভাবে নিরপেক্ষভাবে পালন করতে পারলো কিনা, এবং ইলেকশনটা ভালো হলো। আপনি যদি ঘটনা প্রবাহের প্রেক্ষিতে বলেন, তাহলে আপনি শেষে এইমাত্র যে কথাটা বললেন যে খলিলুর রহমানকে প্রমাণ হিসেবে হাজির করলেন যে এই সরকার বিএনপিকে সাপোর্ট করেছে, এই প্রমাণটা কিন্তু ধোপে বেশি টেকে। এবং আমি মনে করি এটা খুবই একটা লজিক্যাল পয়েন্ট আপনি বলেছেন যে খলিলুর রহমানকে পররাষ্ট্রমন্ত্রী বানানোর কোন লজিক আমি বিএনপির জন্য পাই, দূরবর্তী লজিকও পাই না, দূরবর্তী লজিকও আসলে পাওয়া যায় না। মানে আমি আপনাকে বলি জিনিসটা, এইটা করার সঙ্গে সঙ্গে বিএনপির ব্যাপারে কিন্তু এই প্রশ্নটা উঠবেই যে হোয়াই খলিলুর রহমান। আর 2 নম্বর কথা হলো ওই এইটার সঙ্গে এটাও প্রমাণিত হবে যে ওই সরকার যে নিরপেক্ষ ছিল না সেটা প্রমাণিত হবে। আরেকটা কথা আমি বলি, খলিলুর রহমান যখন ওই সরকারের সঙ্গে ছিলেন, উনার আন্ডারে কোন কোন ডিপার্টমেন্ট ছিলেন? তাহলে কি আমি বলবো সন্দেহ করতে যে ওই ডিপার্টমেন্ট গুলো বিএনপি কে ক্ষমতায় আনার জন্য ব্যবহৃত হয়েছে, অথবা খলিলুর রহমান ওটা খুব কার্যকর ভাবে ব্যবহার করতে পেরেছেন? আমি কামাল ভাই আপনি একটু থামাই, একটা সেকেন্ড থামাই, কারণ জাহেদ ভাইয়ের সাথে বিএনপির সম্পর্ক বহুদিন ধরে একটু বেশি ঘনিষ্ঠ আমার আপনার থেকে। জাহেদ ভাইয়ের কাছে একটু জানতে চাই যে জাহেদ ভাই, এইটা কি আমরা সবাই বুঝতেছি, এইটা বিএনপি বুঝলো না, এটা কেমনে সম্ভব? মানে খলিলুর রহমানকে নিলে যে প্রশ্ন হবে, এটা বিএনপি আমি আপনাকে বলি এখানে 2টা বিষয়। একটা হলো যে এই প্রশ্নটা উঠতে পারে, এটা নিশ্চয়ই বিএনপি এটা বুঝেছে, কিংবা বিএনপি এটা না বোঝার কথা না, কিন্তু তার চেয়েও বড় ইস্যু যেটা আমার মনে হয় বিএনপির সামনে এসে দাঁড়িয়েছিল, বিএনপি খুব একটা বেটার চয়েস বিএনপির সামনে ছিল না। আপনি যদি এখন ফুল ক্যাবিনেটের দিকে দৃষ্টি দেন, না আমি অবশ্যই, আপনি যদি ক্যাবিনেটের এখন যারা ক্যাবিনেটে আছে, আমার কথাটা একটু শেষ করতে দেন, এখন যারা ক্যাবিনেটে আছে এই ক্যাবিনেটের দিকে যদি আপনি দৃষ্টি দেন, তাইলে এখানে খলিলুর রহমানের বিকল্প এর চেয়ে বেটার হতো। আপনি বলেন, আমরা তো সব আলোচনা করছি, আমি একটু বলি, আপনি বলেন, আমি একটু বলি, আমি একটু আপনার সাথে ডিবেট করতে পারি। আচ্ছা জাহিদ, আমি একটু বলি, ওরা একটা বেটার মনে করেছে যে খলিলুর রহমানের যে যোগ্যতা, বিএনপির সাথে তার অতীত অবস্থান এবং বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট, আরেকটা কথা নিয়ে বিতর্ক হয় যে ভূ রাজনীতি, একটা সেকেন্ড বলতে দেন, একটা মিনিট বলতে দেন জাহিদ ভাই। এই বক্তব্য আমিও বিএনপির অন্তত 10 জন মন্ত্রীর কাছে এই একই বক্তব্য শুনছি। তারেক সাহেবের সাথে আমার কথা হয় নাই, কিন্তু বিএনপির প্রেসিডিয়ামের 10 জনের কাছেও আমি আমার উষ্মা, আমি আমার বিস্ময় প্রকাশ করছিলাম, তারা সবাই একদম একই কথা বলছে। কিন্তু আমি আপনারে খুবই মানে বিনয়ের সাথে আমাদের সাবেক পররাষ্ট্রমন্ত্রীর দিকে তাকাইতে বলি। সর্বশেষ পররাষ্ট্রমন্ত্রী ছিলেন হচ্ছে তৌহিদ হোসেন, একজন রিটায়ার্ড সেক্রেটারি। এরকম রিটায়ার্ড সেক্রেটারি বাংলাদেশে আরো 10 জন আছে। তার আগে ছিলেন জনাব এম এ মোমেন, 2টা বিদেশি ডিগ্রি, 3টা সিলেটে বাড়ি ছাড়া। উনার কি যোগ্যতা ছিল এবং উনি কি করছে 5 বছর, এটা একটু বলবেন। তার আগে ছিলেন জাতিসংঘে ছিলেন দীর্ঘদিন উনি। আরে জাতিসংঘ তো একটা এনজিও রে ভাই, জাতিসংঘ তো একটা এনজিও। আমি আজকে চাকরি নিলে কালকে আমি জাতিসংঘে চাকরি করব। জাতিসংঘে চাকরি করার যোগ্যতা হতে পারে নাকি? বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ছিলেন। বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি তো সরকার যারে দিবে সে থাকবে। বাংলাদেশের প্রত্যেকটা লোক, আজকে যদি জাহেদ চৌধুরী, মাসুদ কামাল, খালেদ মহিউদ্দিন যে কোনো লোককে দেয়, সেই থাকবে এখানে। এটা তো কোনো যোগ্যতা না রে ভাই।
আমি আপনার বলি, তার আগে ছিলেন ডাক্তার দীপুমণি, একজন এমবিবিএস ডাক্তার, তার বাবা আওয়ামী লীগের বিরাট নেতা ছিলেন। তার আগে যারা ছিলেন সিলেটে বাড়ি, হুমায়ুন রশিদ চৌধুরী, অমুক তমুক, আরো 10টা নাম আমি কইতে পারি। ঘটনা হইলো যোগ্যতা আবার কি? চেয়ারে বসলে আবার যোগ্যতা কি? কার যোগ্যতা কত? পররাষ্ট্রমন্ত্রী কি যোগ্যতা লাগে? না, এখনকার বাস্তবতায় আপনি কিন্তু আমি যদি এটাকে একটু বলতে চাই, দেখেন আওয়ামী লীগের সময়ে বিষয়টা ভিন্ন রকম ছিল। আওয়ামী লীগের সময় পুরো জিনিসটা অন্যরা নিয়ন্ত্রণ করছে, এবং এইটা ওই চেয়ারে একজনকে বসাই রাখতে হয়, ওই একজন চেয়ারে বসাই ছিল, অনেকটা ওই রকম, তাকে দিয়ে পারপাস সার্ভ করিয়েছে। এটা গেল ওয়ান থিং। আপনি যদি হুমায়ুন রশিদ চৌধুরীর কথা বলেন, তার একটা বিশাল ক্যালিবার ছিল, তার বিশাল একটা ব্যাকগ্রাউন্ড আছে বিভিন্ন ভাবে। তা তো ক্যারিয়ার ডিপ্লোমেট, এবং শুরু থেকেই বিভিন্ন জায়গায় দায়িত্ব পালন করেছে, এবং পড়াশোনা একাডেমিক যাই বলেন না কেন। এখনকার প্রেক্ষাপটটা কিন্তু খুবই, আপনি ওইভাবে দেখেন, খুব ফেয়ারলি যদি দেখেন, এখনকার ক্যাবিনেটে আপনি বলছেন হ্যাঁ বাইরে থেকে অবশ্যই নিয়ে আসা যেত। বিএনপির প্রতি সিম্পেথাইজ, বিএনপি গভর্নর, বিএনপি মাইন্ডেড, আমি বিশ্বাস করি আরো বহু যোগ্য লোক বাইরে অনেকে আছেন, কিন্তু ক্যাবিনেটে এই মুহূর্তে যারা আছেন তাদের মধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়ার জন্য আমার কাছে মনে হয়েছে যে ডক্টর খলিল ফিটেস্ট পারসন। ওকে, আচ্ছা, এটা ওয়ান থিং। থ্যাংক ইউ। আচ্ছা, জাহিদ ভাই বলা বলছে, আমি একটু কামাল ভাইয়ের কাছে শুনতে চাই। কামাল ভাই, আমার আর্গুমেন্ট হচ্ছে চেয়ারে বসাইলেই হয় এমন কোনো ভালো কাজ ডক্টর খলিল রহমান করে নাই। 10 তারিখ ক্ষমতা ছেড়ে দিব, 9 তারিখ গিয়ে চুক্তি স্বাক্ষর করে আসছে, এবং এই চুক্তি পুরোটাই বাংলাদেশের বিপক্ষে যাবে। আমি 100-100-র মধ্যে 300 আমি এটা দেখাইতে পারি। এই চুক্তি কোনো পড়ালেখা জানা লোক করতে পারে না, শুধু পড়ালেখা জানা লোক করতে পারে না। এটা কথা বলি, শুনেন ভাইয়া, আমি একটা কথা বলি, সিম্পল কথা। দেখেন, জাহেদ চৌধুরী যে কথাটা বললেন, এটা ছাড়া আসলে বিএনপি যারা করেন অথবা যারা নাকি বিএনপিকে ভালোবাসেন, তাদের জন্য এর চেয়ে ভালো কোনো যুক্তি আসলে আর নাই। উনি সর্বোচ্চ যুক্তিটা দিয়েছেন। কিন্তু আমার কথাটা হলো কি, উনি বললেন না যে বিএনপি মাইন্ডেড অনেকের মধ্যে হয়তো এর চেয়ে যোগ্য লোক আছে, কিন্তু ক্যাবিনেটের মধ্যে নাই। ভাই, এই খলিলুর রহমান তো বিএনপি মাইন্ডেডও না। যদি উনি বিএনপি মাইন্ডেড হয়ে থাকেন, তাহলে যে ওই যে সন্দেহটা যে এই সরকারের উনি যে দায়িত্বে ছিলেন, উনি বিএনপিকে ক্ষমতায় আনতে চেয়েছেন, সেটা কি আরো বেশি দৃঢ় হয় না? উনি অ্যাকচুয়ালি যে দায়িত্বে ছিলেন না, এটার আনসারটা আমি আপনাকে বলি। উনি অ্যাকচুয়ালি যে দায়িত্বে ছিলেন, ওই দায়িত্বটা তো উনি পালন করতে পারছিলেন না। এটা আপনিও জানেন, আমিও জানি। ওনারে যে ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার করা হয়েছিল, উনি আসলে ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজারের কোনো দায়িত্বই পালন করতে পারেন নাই। উনি শেষ দিকে এসে অনেকটা ট্রেড অ্যাডভাইজার হিসেবে দায়িত্ব পালন করছেন, যেটা কমার্স মিনিস্টারের মূলত করার কথা। এই ট্রেড নেগোসিয়েশন কিংবা আমেরিকার সাথে বিভিন্ন ডিলিংস গুলা, কিংবা ফরেন ইয়েতে, ইভেন আপনি ইন্ডিয়াতে উনি দৌড়ে গেছেন, যদিও এটা অন্য কনফারেন্সে ছিল। বাট উনি তো ডিফেন্স অ্যাডভাইজারের দায়িত্ব পালন করছেন না, করতে পারেন নাই সেভাবে। আপনি যেটা বারবার ইঙ্গিত করছেন, আমার কাছে দায়িত্বটা কি? এই সরকারের ডিফেন্স অ্যাডভাইজার নাই কেন? ডিফেন্স অ্যাডভাইজার লাগে কেন? ন্যাশনাল ডিফেন্স অ্যাডভাইজার সেটা আপনি বলতেই পারেন। ডিফেন্স অ্যাডভাইজার দরকার নাই, আবার দরকারও আছে। আপনার কিভাবে দরকার আছে? শেখ হাসিনা এটা দেখাই দিয়ে গেছে। শেখ হাসিনার আমলে এটা আপনি টের পেয়েছেন যে ডিফেন্স অ্যাডভাইজার যদি আপনি এক্সারসাইজ করাইতে পারেন, পাওয়ার এক্সারসাইজ করতে পারে, তাইলে আপনার তারেক সিদ্দিকী সাহেব কিভাবে পাওয়ার এক্সারসাইজ করেছে ডিফেন্স অ্যাডভাইজার হিসেবে, এটা তো আপনিও জানেন, আমরাও জানি। এবং চাইলে করানো যায়, আবার না চাইলে ওই কেউ না থাকলেও খালেদা জিয়ার পুরো শাসন আমল কোনো ডিফেন্স অ্যাডভাইজার ছিল না, আমাদের এখানে ছিল না। তবে আমি একটু কামাল ভাই উল্টা দিক থেকে প্রশ্ন করতে চাই। কামাল ভাই, যদি সত্যি সত্যি বিএনপির মনে এই ধারণা থাকতো যে আমরা সবাই আঙ্গুল তুলবো, খলিলুর রহমান কেন এখানে আসলো, বিশেষ করে খলিলুর রহমানের উপস্থিতি নিয়ে বিএনপি অনেক প্রশ্ন তুলছিল, তাহলে বিএনপি কিন্তু এত সাহস করে, এত ব্লান্টলি এই ডিসিশন নিত না। উনাকে আড়ালে রাখা দিত, বা যাদের যাদের সাথে ষড়যন্ত্র করছে তাদের সাথে আসলে কথাই বলতো না। এতে কি তাদেরকে বেনিফিট অফ ডাউট দেওয়া যায় না? আসলে কোনো ষড়যন্ত্র ছিল না, তারা একটা ভালো লোকই খুঁজে বের করছে, এরকম কি মনে হয় কিনা? ভাইরে, বেনিফিট অফ ডাউট দিতে তো আমার কোনো আপত্তি নেই, কারণ আমরা একটা নতুন সরকার পাইছি। তাদেরকে প্রশ্নের মুখে দাঁড়া করে আমার কি লাভ? আমি তো বিএনপির এন্টি পার্টি না, কথাটা খেয়াল করেন। বিএনপি বেজ্জতি হইলো, বিএনপি বিব্রত হলো, আমার লাভটা কি? একটা বিব্রত সরকারকে দেশ চালাবে? আমি তো দেশটা ভালো চাচ্ছি, আমি বলতে চাচ্ছি তারা দেশটাকে ভালোভাবে চালায়। আমার বক্তব্যটা হলো অন্য জায়গায়। আমার বক্তব্য হলো কি, যে বিএনপি এই কাজটা করলো কেন, এটা করে বিএনপির লাভটা কি হলো? বিএনপি ভালো লোক, সবচেয়ে ভালো লোক খুঁজে পাইছে, সেটা খলিলুর রহমান সবচেয়ে ভালো লোক। আমি বলি জাহেদ, না না, তাইলে আপনি এটা নিয়ে আমাকে বলতে, আপনার প্রশ্নটা দেই। না না, আচ্ছা ঠিক আছে, বলেন ঠিক আছে, ঠিক আছে, আপনার প্রশ্ন আমিও বলবো। আমার কথা হলো এখানে কয়েকটা। একটা জিনিস হলো যে বিএনপি এই প্রশ্নটাকে ইনভাইট করলো কেন?
বিএনপি সন্দেহটাকে ইনভাইট করলো কেন? এর সম্ভাব্য একটা মাত্র কারণ যেটা আমি বুঝি, হুম, সেটা হলো বিএনপির উচিত ছিল প্রথমত ব্যাখ্যা দেওয়া যে তারা কেন করছে। তারা ব্যাখ্যা দিতে পারবে না, আমি একেবারে মোর দেন শিওর। আচ্ছা, কি এখন ব্যাখ্যা দিবে? সম্ভাব্য একটাই মাত্র কারণ হতে পারে, যে বাইরের চাপ, কোনো একটা চাপ, কোনো একটা গোষ্ঠীর চাপ, কোনো একটা দেশের চাপ, যে চাপের কারণে তারা এটা দিচ্ছে। তো সেই চাপটা হয়তো তাকে দেওয়ানো হয়েছে, হইতে পারে কিছু একটা। যদি সেটা হয়, তাহলে এই দেশের একজন নাগরিক হিসাবে আমি ভয়ঙ্কর বিপদে আছি বলে মনে করি। ওকে। কারণ আমার সরকার প্রধান, আমার সরকার বাইরের একটা চাপ দ্বারা এত নিয়ন্ত্রিত হবে, এটা তো আমি ভাবতে চাই না। আমার বক্তব্য হলো এখানে, কারণ বিএনপি নিজেও জানে এটা একটা সুইসাইডাল ডিসিশন, কিন্তু বিএনপি সেই ডিসিশনটা নিয়েছে, এবং মানে আমি তো বলবো নির্লজ্জের মতো নিয়েছি, যে মানে ওকে, তারা কোনো প্রশ্ন আমার জবাব কাছে দিচ্ছে না। আমরা পরবর্তী প্রসঙ্গে যাই জাহিদ ভাই। জি। এই প্রসঙ্গটা জাহিদ ভাই আমি কামাল ভাইকে দিয়ে শুরু করতে চাই, আপনাকে এর করতে চাই, কারণ প্রসঙ্গটা এরকম যে আমরা দেখেছি যে ইরান আক্রান্ত হয়েছে, ইরানের সুপ্রিম লিডার সহ ইরানের বহু সামরিক নেতৃবৃন্দ বা যারা নেতৃত্ব দিয়েছেন তাদের সবাইকে মারা হয়েছে, সবাই এখানে নিহত হয়েছেন। মার্কিন যুক্তরাষ্ট্র বলছে যে এইটা আসলে একটা নেসেসারি এভিল, আমাদের এই কাজ করতে হইতো, এইটা আমাদের জন্য, এবং ইসরায়েলের সাথে মিলে আমরা এটা করেছি। ইরান তার পাল্টা জবাব হিসেবে মধ্যপ্রাচ্যে বিভিন্ন জায়গায় থাকা যেটা হচ্ছে যে বেজ, ইউএস বেজ বলে বিভিন্ন জায়গায় তারা আক্রমণ করেছে, বিভিন্ন কি পয়েন্টটা তারা আক্রমণ করেছে। বাংলাদেশ সরকারের ন্যাচারালি কিছু একটা প্রতিক্রিয়া দেখাতে হয়েছে, তারা একটা প্রতিক্রিয়া দেখিয়েছে। সেই প্রতিক্রিয়াটা আমরা জানি, প্রথমে তারা দুঃখ প্রকাশ করেছে, তারপর আবার এটার জন্য আবার দুঃখ প্রকাশ করেছে, একবার ইরানের পক্ষে গেছে, একবার ইরানের বিপক্ষে গেছে। কিন্তু আসলে বাংলাদেশ সরকারের জন্য প্রপার পলিসি কি হতে পারতো? কামাল ভাই আপনি কি মনে করেন? জাহিদ ভাই আপনি কি মনে করেন? আমি কামাল ভাই কিন্তু শুরু করতে চাই, কারণ সেইখানে হচ্ছে যে মানে আমরা এমন একটা অবস্থায় আছি, ইরান ক্ষতিগ্রস্ত করেছে কাতার, দুবাই, সৌদি আরব, ওমান, বাহরাইনের কিছু অংশকে, যেখানে আমাদের শত শত লক্ষ লক্ষ লোক এখানে কাজ করতেছে, সেখানে আবার ইরানের উপরে হামলাটাকেও আমরা আসলে ভালো চোখে দেখতে পারতেছি না। আমরা আসলে পররাষ্ট্র, মানে আমার নুরুল কবির ভাইয়ের কথা মনে হচ্ছে, নুরুল কবির ভাই বলতেছেন যে এরকম একটা স্পষ্ট অবস্থান নিচ্ছে না, নাম নিচ্ছে না, কিন্তু আসলে আমরা কি করতে পারতাম? এই অবস্থানটা আমাদের কি হইতে পারতো? কামাল ভাই যদি একটু বলেন। দেখেন, আমরা মানে বৈশ্বিকভাবে যদি বিবেচনা করি, আমরা যে অবস্থানে আছি, এই অবস্থানে কিন্তু আমাদের এর চেয়ে ভালো কিছু করার কোনো সুযোগও ছিল না। কারণ আমরা প্রথমত কি দেখব? আমরা প্রথমত দেখব যে আমার দেশের নাগরিক যারা আছেন, যারা বিদেশে আছেন, তাদের নিরাপত্তাটা, এটা পৃথিবীর সব দেশের জন্য এটাই একদম প্রাথমিক চিন্তা, যে আমার নাগরিকের কি হবে। এবং সেই চিন্তার কথা যদি আপনি ভাবেন, তাহলে এটাই। আচ্ছা, ধরে নেন আমি তেহরানের পক্ষে, আমি ইরানের পক্ষে অনেক বক্তব্য দিলাম, তাতে কি আমার দেশের নাগরিক বলেন ওখানে যারা আছে, অথবা যারা আমার দেশে আছে, ওদের জন্য কি কোনো সুবিধা হবে? হতে তো পারবে না। এখন আপনি বলবেন তাহলে কি মানবিকতা বলতে কিছু নাই? হ্যাঁ, আছে। কারণ মানবিকতা করতে যে আমি যদি এখানে আমেরিকা যে কাজটা করছি, গুরুতর অন্যায় করছি, এবং এটা কোন রকম মানে সভ্যতার কোনো বিচারেই এটাকে গ্রহণযোগ্য বলা যায় না, যে কাজগুলি ট্রাম্প করছেন। এবং ট্রাম্পের এই কাজের সমালোচনা তো ট্রাম্পের দেশের লোকই করতেছে এখন, তাই না? তো সেক্ষেত্রে আমাকে তো তাকে সমর্থন করার কোনো সুযোগই নাই। কিন্তু তারপরও আমি কি করতে পারতাম? এবং আমি মনে করি আমার দেশের সরকার যেটা করছে, যে প্রতিক্রিয়া দেখাইছে, এর চেয়ে অন্য কোনো প্রতিক্রিয়া দেখানোর কোনো সুযোগ আমাদের ছিল বলে আমি মনে করি না। জাহিদ ভাই কি মনে করেন? আমরা কামাল ভাইকে শুনলাম, আমার সরকারের আমার প্রতিক্রিয়া মনে হয় যে সরকার কামাল ভাইয়ের কথা খুব একটা ডিসএগ্রি করার তেমন কিছু নাই। উনি যতটুকু বলছেন এটা আমি এগ্রি করি, কিন্তু একটা জায়গায় আমি মনে করি যে প্রথম দিনে সরকারের যে প্রতিক্রিয়াটি ছিল এটা আমার কাছে সঠিক মনে হয়নি। যে প্রথম দিন সরকার একতরফা একটা প্রতিক্রিয়া দেখিয়েছিল, পরের দিন এসে তারা এটা কারেকশন করে, সেটা চাপের কারণেই হোক, বাস্তবতার কারণেই হোক, যেটা করেছে এইটা হতে পারে। আসলে বাংলাদেশের খুব একটা কিছু করার নাই এখন। ওয়ার্ল্ড অর্ডারের যে অবস্থায় এসে দাঁড়িয়েছে এবং যা হচ্ছে, যা আমরা দেখছি, এটা ওই মানবিকতার কথা বলেন, আন্তর্জাতিক আইন বলেন, আর আমার কাছে তো ওই আন্তর্জাতিক আইন টাইন আর এখন রাখার কোনো প্রয়োজন আছে বলে মনে হচ্ছে না। এরকম একটা পর্যায়ে এইটা এমন একটা জায়গায় গেছে, এইটা নিয়ে আসলে আলোচনার বাইরে চলে গেছে। আর বাংলাদেশের পক্ষে কি বা করার আছে? বাংলাদেশের মতো একটা দেশে তেমন কিছু করার নেই। তো বাংলাদেশ যথার্থভাবে, আমি যতটুকু জানি, ভেরি ফার্স্ট ডেতেই ইরানে যে 300-র মতো স্টুডেন্ট বাংলাদেশের ছিল,
রেজিস্টার, যেটা বাংলাদেশ গভর্নমেন্টের কাছে যাদের ডকুমেন্ট আছে, এরকম 300 স্টুডেন্ট ছিল। ভেরি ফার্স্ট ডে তাদেরকে বর্ডার দিয়ে, স্থল বর্ডার দিয়ে বের করে আনার চেষ্টা বাংলাদেশ করেছে। এখন পর্যন্ত এটা সাকসেসফুল হয় নাই, বাট তারা মানে বর্ডারে নিয়ে আসছে এবং কিছু লোককে ইতিমধ্যে স্টুডেন্টদেরকে পার করে নিয়ে আচ্ছা আসছে। জাহিদ ভাই, কিংবা মিডল ইস্টে যারা আছে আটকা পড়েছিল, কিছু প্লেন, আমার- আমাদের ইউএস বাংলার প্লেন এখানে যাতায়াত করে কিছু লোককে ইভোকেট করে নিয়ে আসছে। তারপরেও রিস্ক আছে এখানে। আপনি লক্ষ লক্ষ লোক, বাংলাদেশে সৌদি আরবে 15 লাখ লোক আছে, ওকে আপনি কয়জনকে আনবেন, কি জাহিদ ভাই, করবেন? এটা তেমন একটা কিছু করার নাই। তবে তাদের নিরাপত্তার বিষয়টি, আমার নাগরিকের নিরাপত্তার বিষয়টি টপ প্রায়োরিটি থাকা উচিত। তারপরে তো অবশ্যই মানবতার বিষয় আছে, অবশ্যই ধর্মীয় অবস্থান থেকে একটা বক্তব্য দেওয়ার বিষয় আছে, এগুলো তো জাহিদ ভাই, করতেই পারে। জি, জাহিদ ভাই, একটু মিডিয়ার কথায় আসি। যখন সাদ্দাম হোসেনের ইরাকের আক্রমণ হয় 2003 সালে, 3 সালে, জি, 2003 সালে, 2003 তখন আমি প্রথম আলোতে কাজ করি। তখন আমি কিন্তু ক্রমাগতভাবে দেখেছি যে পত্রপত্রিকাগুলি বিভিন্ন বিষয়গুলি, সংবাদ মাধ্যমগুলি শুধুমাত্র জনতুষ্টির জন্য বাড়িয়ে লিখেছে। তার ফলে যেটি হয়েছে, আমরাও সেই বাড়িয়ে লেখার মধ্যে অন্তর্ভুক্ত হয়েছি। প্রথম আলো এবং ডেইলি স্টারের ক্ষেত্রে, আমাদের ক্ষেত্রে সেটি বাড়িয়ে লিখতে হয়েছে, পত্রিকা বেশি কাটতে হয়েছে। কিন্তু আমরা দেখেছি 30 দিন ধরে যুদ্ধে জিতেছে হচ্ছে সাদ্দাম হোসেন। 31তম দিনে গিয়ে দেখা গেছে যে সব শেষ হয়ে গেছে। এবং এইটারে আমার কাছে মনে হয়েছে যে বাংলাদেশের সংবাদপত্রের ইতিহাসে সবচেয়ে বড় প্রতারণার আশ্রয় নেয়। এইবারও আপনারা এরকম কিছু দেখেন কিনা? জাহিদ ভাইকে দিয়ে শুরু করি, কামাল ভাইয়ের কাছ থেকে একটু শুনবো যে সেইটা হচ্ছে যে আমাদের কাজ কি আসলে মানুষের মোরাল বুস্ট করা? জাহিদ ভাই, আমি একটা উদাহরণ দেই, আপনি অভয় দিলেও বলি, একটু অনুরোধ করেও বলি যে আপনি মনে করেন না কিছু। সেইটা হলো আপনাদের অনলাইন সংস্করণে আজকে একটা ভিডিও স্টোরি শিরোনাম হচ্ছে এরকম: যুক্তরাষ্ট্রের মাথায় হাত, পেন্টাগনের তথ্য ফাঁস, আর 10 দিন যুদ্ধ চললেই অস্ত্র শেষ হবে যুক্তরাষ্ট্রের। আমার আচ্ছা আচ্ছা, আমি এটা বলি যে এইখানে দুটো বিষয় আমি আপনাকে বলি। যে আপনি আমার প্রিন্ট ভার্সন যদি দেখেন, ওভারঅল কথা বলি, বাংলাদেশের মিডিয়ায় ওভারঅল এখন যেভাবে মিডিয়ায় প্রচার হচ্ছে, আপনি 2003 সালের কথা যেটা বলছেন, এই 2003 সালের সাথে এখনকার অবস্থার খুব একটা পার্থক্য আছে বলে আমি মনে করছি না। নাম্বার ওয়ান, যে ক্যাম্পেইনের দিক থেকে খালি আমার দেশ বলে না, প্রত্যেকটা জায়গায়, এবং এটা একটা অবশ্যই অবস্থান অবশ্যই নিয়ে প্রত্যেকটা হয়তো পত্রিকায়, রাইট। এবং এটা নাম্বার ওয়ান। নাম্বার টু, আপনি স্পেসিফিক যেটা বলছেন আজকে, এটা কিন্তু একটা আমেরিকান ইয়ের স্টেটমেন্ট তাদের ইন্টারনাল ইয়েতে, এবং এটা আমি সোর্সটা এই মুহূর্তে মনে করতে পারছি না, বাট এটা একটা ডিপেন্ডেবল সোর্সে কিন্তু তাদের ওই যে ইয়ের হেয়ারিং ছিল, সিনেট কমিটির হেয়ারিং এ এই কোয়েশ্চনটা কোন একটা পর্যায়ে, কোন একটা কমিটিতে, অনেকগুলো কমিটিতে তো হেয়ারিং হয়েছে, মার্কো রুবিওর হেয়ারিং হয়েছে সিনেট কমিটিতে, এর বাইরে আলাদা ফরেন অ্যাফেয়ার্স কমিটিতে হয়েছে, বিভিন্ন জায়গায় কোন একটা কমিটির ইন্টারনাল সোর্সের নিউজ বলে এটা প্রচার হয়েছে। আমি মনে করছি না যে এটা বানিয়ে দিয়ে আমরা কোনো একটা ইয়েতে করছি। আর এখানে একটা জিনিস আপনাকে বলি, যেটা আমরা ইন্ডিয়া এবং পাকিস্তান ওয়ারের সময় এরকম আমাদের একটা ভিডিওতে এরকম একটা মিস্টেক বলবো আমি হয়েছিল, যে বিভিন্ন সোর্স থেকে নিউজগুলো, আমরা যেমন এএফপি সাবস্ক্রাইব করি, এএফপি নিউজটা, আমরা আল জাজিরা কিন্তু সাবস্ক্রাইব করি না, বাট আল জাজিরা একটা বেটার, এখন সবচেয়ে ভালো সোর্স হিসেবে বাংলাদেশের পত্রপত্রিকাগুলো এটা ইউজ করছে। আপনি যেখানে কাজ করতেন সেই এক সময় বিডি নিউজ 24, তার হুবহু আল জাজিরার ইংলিশ ভার্সনটাকে তারা তাদের অনলাইন মানে ইয়ের মধ্যে, লাইভের মধ্যে এই পুরোটাই অনুবাদ করে দিয়ে দিচ্ছে অলমোস্ট, আমি যেটা খেয়াল করছি। তো এইভাবে কিন্তু বিভিন্ন সোর্স থেকে নিউজ আছে। এখন আপনি যদি সোর্সটা কারেক্টলি আইডেন্টিফাই করতে না পারেন, একাধিক সোর্স এটা ভেরিফাই করতে না পারেন, রয়টার্স এর বরাত দিয়ে আসলো, এটা আসলেই রয়টার্স এই নিউজটা করছে কিনা, আমি যদি রয়টার্স এর সাবস্ক্রাইবার না হই, আমি হয়তো সব নিউজ ভেরিফাই করতে পারবো না। আমি সেকেন্ডারি সোর্স থেকে যদি নিউজটা নেই, এই ক্ষেত্রে এটা মিস্টেক হওয়ার সুযোগ থাকে। আমার কাছে মনে হয় এই জায়গাটাতে আমাদের কাজ করার সুযোগ আছে। মনে হয় আমি যেটা খেয়াল করেছি 2003 সালে, তখন হয়তো কি রয়টার্সের নিউজ থেকে এই জিনিসটা নেওয়া হয়তো, কিন্তু ধরেন রয়টার্স সারাক্ষণ বললো যে ইরাকের 50টা স্থাপনা ধ্বংস করা হয়েছে, আমেরিকা এত এত জায়গায় দিচ্ছে। এইখানে রয়টার্সেরই একটা লাইন, বাগদাদের একটি স্থানীয় রেডিও দাবি করেছে যে মার্কিন একটি প্লেনকে ভূপাতিত করা হয়েছে। আমাদের সম্মানিত নিউজ এডিটররা, তখন আমরা তখন আমরা অত সিনিয়র ছিলাম না, এখন হইলে মানে ব্যাপারটা অন্যরকম হইলেও হইতে পারতাম, জানি না। ঘটনা হইতেছে তারা বলতো এইটা সামনে নিয়ে আসেন খালেদ, এবং হেডিং হইতো, আপনি আজকে স্পেসিফিক যে নিউজটার কথা বলছেন, এখানে কিন্তু এটা করা হয় না, কারণ আমি ওই নিউজটা দেখেছি, আমি ওটা শুনছি, এবং এখানে কিন্তু এটা করা হয় না। এটা মানে কোন ধরনের অনেক ধন্যবাদ, আপনাকে অনেক ধন্যবাদ। যদি এটা সিনেট হিয়ারিং এ বলা হয়ে থাকে,
আপনি কি এটা এখন আমি ওইটাই আপনি কি এটা আপনাকে প্রিন্টও বললাম যে আপনি কি আমি প্রিন্টও যে এটা সোর্স থেকে ছাপছেন জাহিদ ভাই, প্রিন্টও এটা না ছাপছেন? না 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 প্রিন্টে আমরা অনেক কিছুই স্পেসের জন্য আমরা অনেক কিছুই দিতে পারি কিন্তু না, এটা তো কিংবা ভিতরে যায় কিন্তু কিংবা ভিতরে যায় কিন্তু প্রিন্টে এটা অনেক কিছুই ভিতরে যায়। এইটা নিয়ে তো যদি সত্য হইতো, এটা তো লিড স্টোরি হওয়া উচিত, যুক্তরাষ্ট্রের অস্ত্র যদি 10 দিনে শেষ হয়ে না যায়। আছে আছে আমার হেডিং এ নাই, আমি যেটা বলতে চাচ্ছি জি, দেখেন এটা তো আমার লিড হেডিং স্টোরি এ হওয়া নাই। উচিত, আমি যদি যেমন বুঝি। আজকেও হাউএভার জাহিদ ও ভাই আমরা একটু আপনি আগাই। আপনি এখানে দেখেন আপনার প্রেসিডেন্টের, আমি একটা লাইন বলে শেষ করি, যেমন আপনি দেখেন মার্কো রুবিওর কথা যদি বলি, উনার স্টেটমেন্টে তো 24 ঘন্টার ভিতর 3টা স্টেটমেন্ট আমরা পেয়েছি। এখন আপনি যেটা আমাকে প্রশ্ন তুলতেছেন, উনারাই তো 24 ঘন্টার ভিতর 3বার 3 না, রকম মার্কো স্টেটমেন্ট রুবিওকে আমি দিচ্ছে। ফলো করতেছি, Why? মার্কো রুবিওকে আমি ফলো জি। করতেছি। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের কথা বা মার্কিন কথা যে আমি খুব ফলো করতেছি ব্যাপারটা, মানে খুব বিশ্বাস করতেছি ব্যাপারটা এরকম না, ফলো করলো। যাই হোক, হ্যাঁ, আপনি এখন যেহেতু- যুদ্ধের আপনি সময় তো যেহেতু- দুই পক্ষ থেকে এরকম না, দাবি করা হয়। এখন- যেমন আজকে আরেকটা গুরুত্বপূর্ণ নিউজ আপনি বলেন নাই, ইরানের তরফ থেকে একটা দাবি করা হয়েছে এবং খুব দায়িত্বশীল কর্মকর্তা ব্রিফিং এ দাবি করছেন যে আমরা 500 মার্কিন সৈন্যকে হত্যা করেছি। এই পর্যন্ত এই যুদ্ধে 500 মার্কিন সৈন্য প্রাণ ওকে হারিয়েছে। ওকে জাহিদ ভাই, কত থ্যাংক ইউ। ভয়ঙ্কর জিনিস। জাহিদ ভাই, থ্যাংক ইউ। জি। আপনি যেহেতু কোর্ট উল্লেখ করছেন সেটা, তবে আমার কাছে মনে হয় যদি এটা আপনি মানে দেয়ার ইজ নো ওয়ে ইউ ক্যান বি হাফ ওয়ে প্রেগনেন্ট, আপনি যদি এটা অনলাইনের মধ্যে এটা ছাপান, যুক্তরাষ্ট্রের মাথায় 10 দিন অস্ত্র চালালে যুদ্ধ যুক্তরাষ্ট্র শেষ হয়ে যাবে, এটা লিড স্টোরি হওয়া উচিত বা ফ্রন্ট পেজে অনেক গুরুত্ব দিয়ে ছাপা হওয়া উচিত, এটা আমার কাছে মনে হয় আর কি। হাউএভার ক্রাইসিস হবে, জিনিসটা হলো ক্রাইসিস, মানে ইনফেক্ট শেষ হয়ে যাবে, এটাকে মিন করছে যে আমার তো আমি আছে পড়তেছি বিভিন্ন শেষ হয়ে জায়গায় যাবে, মোতায়েন। আমি পড়তেছি শেষ হবে, জি, জি। মানে ইনার মিনিং তো আমার মানে- পক্ষে পড়া সম্ভব না, আমি তো শব্দ জি পড়তেছি। জি জি যাই হোক, আমি একটু কামাল ভাইয়ের কাছে জানতে চাই। কামাল ভাই যেহেতু নিউজ পেপারের বাইরে আছে, কামাল ভাই বা আমার পক্ষে এগুলি সমালোচনা করা সহজ, কিন্তু আমি একটু দায়িত্ব নিয়ে বলি, আমাদের সময়ে এই যুদ্ধের সময় পত্রিকার এডিটোরিয়াল দায়িত্ব চলে যায় সার্কুলেশন ম্যানেজারের কাছে। সার্কুলেশন ম্যানেজার আইসা বলে, কামাল ভাই আপনি জানেন সিস্টেমটা, কারণ আপনি জনগণের মধ্যে আছেন, যে আপনি আরেকটু লেখা দেন, আরো ইয়া বাড়বে। কিন্তু এখন কিন্তু এই সিচুয়েশনটা নাই। আমি আপনাকে একটা কথা বলি যে এখন প্রিন্টের ক্ষেত্রে টোটালি নাই, কারণ এই যুদ্ধ অনলাইনে শুরু আছে, হওয়ার পরে অনলাইনে আছে, সেই জন্য আমরা অনলাইনে দিচ্ছি। প্রিন্টের ক্ষেত্রে যুদ্ধ শুরু হওয়ার আগে যে সার্কুলেশন ছিল আমার পত্রিকার, যুদ্ধ শুরু হওয়ার পরেও একই সার্কুলেশন আছে, আমি জেনে শুনে বলছি। মিডিয়াম বদলাইছে, এবং মিডিয়াম বদলাইছে। আমি সার্কুলেশন অনলাইনেও নাই, সরি ওটা এখন অনলাইন এডিটর ঠিক করে দিচ্ছে জিনিস। কারণ ভাই আপনার কাছে একটু শুনতে। জি, আসলে সমস্যাটা হলো কি জানেন, আমরা মিডিয়াতে, আমি গত 3-4 বছর ধরে আমি কোনো শক্ত চাকরিতে নাই, এবং যখন ছিলাম আমি সর্বশেষ পর্যন্ত, তখন আমি দেখতাম যে এই টেলিভিশন এবং অনলাইন গুলো আসার কারণে, টেলিভিশনে স্ক্রল দিতে এবং অনলাইনের কারণে এক ধরনের আনহেলদি কম্পিটিশন সবার মধ্যে আছে। এক্স্যাক্টলি একদম। এবং এই কম্পিটিশনটা কিন্তু আসলে প্রকৃত জার্নালিজমকে নষ্ট করে দিচ্ছে, ধ্বংস করে দিচ্ছে। আমি এখন মনে করেন আপনার এই অনুষ্ঠান ইউটিউবে যাচ্ছে, আমিও ইউটিউবের সঙ্গে কাজ করি, ওখানে দেখবেন আপনার ক্লিক বেট তো আছেই, মানে ভেতরের সঙ্গে উপরে শিরোনামে কোনো মিলই নাই, দিচ্ছে মানুষকে আকৃষ্ট করার জন্য। এগুলো আসলে লং রানে খুব একটা কার্যকর হয় বলে আমার কাছে মনে হয় না। সাময়িক একটা কিছু হয়, কিন্তু এখন এটা হয় কি কারণে, এটা ওই যে বললাম যে একটা আনহেলদি বলে আর যাই বলি, এক ধরনের কম্পিটিশন তো আছে, মালিক পক্ষ আছে, তারাও বলে যে ওরা দেখেন এত কিছু করতে, ওরা এরকম লিখলো, আপনি লিখলেন না। ওই যে উদাহরণটা আপনি দিলেন যে 30 দিন ইরাক জিতছে, এই 30 দিন জানলাম যে না, ইরাক তো নাই, ইরাক কিন্তু ওরা হারতে শুরু করে না, একবারে হেরে যায়। তো এখন এখানেও যত কিছু আপনি বলেন, এটা তো একটা অসম যুদ্ধ, অন্যায়, অসম এবং অসম্ভব যুদ্ধ, মানে এই যুদ্ধটা চাপিয়ে দেওয়া হয়েছে আসলে ইরানের উপরে, মানে এটা তাকে চাপাই দেওয়া হয়েছে। ইরান তার চেষ্টা, তার সামর্থ্য অনুযায়ী চেষ্টা করতেছে ফেরানোর জন্য, এবং ইরানের স্ট্র্যাটেজি অন্যরকম না। কামাল ভাই আমি কোথায় আপনি একটু দৃষ্টি আকর্ষণ করতে চাই, আমি বাংলাদেশের মিডিয়াতে দেখি একটা জনতুষ্টিমূলক সাংবাদিকতা করার আগ্রহ, সেটা আমি যতদিন বাংলাদেশের মিডিয়াতে কাজ করছি সেই সময় আমরা দেখছি। যেমন দেখেন, যখন ইফটিজিং নিয়ে কথা হয়, সারা বাংলাদেশে শুধু ইফটিজিং নিয়ে কথা হয়। যখন এখানের মধ্যে থেকে কি সড়ক দুর্ঘটনা নিয়ে কথা হয়, আপনি দেখবেন খালি সড়ক দুর্ঘটনা নিয়ে কথা হয়। মানে এই যে জনতুষ্টিমূলক যেই কথাটা মুখের সামনে মানুষের আছে, মানে যেটা চলতেছে, ওইটারে যে খবর বানায়, আমরা সাংবাদিকরা কেমনে পরে আবার বলবো যে না আমাদের কথা তোমরা বিশ্বাস করো? আমি আমার একটা অভিজ্ঞতার কথা বলি। আমি তো জীবনে মানে বিভিন্ন ধরনের মিডিয়া চাকরি করেছি, মানে প্রিন্ট মিডিয়া করেছি, উইকলিতে করেছি, ডেইলিতে করেছি, ইলেকট্রনিক মিডিয়ায় করেছি, অনলাইন মিডিয়াতে করেছি, সবগুলোতে করেছি। আমার দেশের শুরুতে আমার সহকর্মী ছিলেন, জাহিদের সহকর্মীও ছিলাম, ওখান থেকে অনেক কিছু শিখেছি। হ্যাঁ,
কিন্তু আমার কাছে কি অবশ্যই জিনিস আমরা জানেন কি, আমি এই 12 মিটিং এ দেখেছি যে একটা থিওরি তারা সবাই বলে আর কি, ওই কি যে আপনি কি লিখলেন, আপনি কি জানেন সেটা ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট হলো আপনার পাঠক কি জানে। আপনার পাঠক যদি মনে করে যে সে যা বিশ্বাস করে ওই বিশ্বাসের কথাই আপনি এখানে তুলে ধরলেন, তাহলে আপনার পত্রিকাটা চলবে। দেখেন কি ভয়ঙ্কর, মানে কি ভয়ঙ্কর একটা দৃষ্টিভঙ্গি। এটা কিন্তু আজকে না, এটা আজকে থেকে 20 বছর আগে, 30 বছর আগে আমি এই প্র্যাকটিসটা দেখেছি। এই যে আমাদের এই 12 মিটিং এ আমাদের এডিটররা এই ধরনের কথাগুলো বলতেন যে আপনি পাঠক কি জানতে চায়, পাঠক কি শুনতে চায়, পাঠক কি পড়তে চায়, আপনি তার রিফ্লেকশন আপনার লেখায় এবং পত্রিকার পৃষ্ঠায় আপনি তুলে ধরেন, তাহলে আপনার পত্রিকা এই জন্যই তো চলবে। সাংবাদিকতা এখন এমন হয়েছে। এটা তো তো একদিনে ভাবেন হয় নাই, এটা তো একদিনে হয় একদিনে নাই, হয় নাই। এটা তো একদিনে হয় নাই, এটা এমনই হয়েছে। এবং আমাদের যারা ওস্তাদরা আছে, আমাদের যারা মানে যারা এগুলি বলছে, তাদের সবার বিচার হইতে হবে কিন্তু। মানে আমি কইতেছি না আদালতে গিয়ে বিচার হইব, জেল হইব, জরিমানা হইব, তাদের তাদের না, তাদেরকে কিন্তু ক্রিটিক্যালি দেখতে হবে। কারণ একদম, আপনি একদম। পাঠক কি জানতে চান ভাই, শেষ কোনোদিনই বিচারে তো কোনোদিনই তো পাঠকই আপনার পাঠকই জাজ করবে। পাঠক যদি এই না, জাতীয় পাঠকের পত্রিকাগুলোকে রিজেক্ট করে, রিজেক্ট করে, ভাই আমি একটা কথা বলি বিনয়ের দেখেন। সঙ্গে, আপনারা দুজন মুরব্বী, পাঠকের জাজমেন্ট সাংবাদিক ফলো করবে না। কারণ হচ্ছে যে পাঠক না, তো না, না, আমি পাঠক তো সেটা বলছি না, গণপিটুনিতে আমি মানুষ বলছি- মারে রে ভাই, পাঠক না, তো না, 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 আমি গণপিটুনিতে যেটা মানুষ মারে। বলছি, হ্যাঁ সেটা ঠিক। আমি একটা কথা বলি এখানে, ইদানিং যেটা হয়েছে যে টেলিভিশনে স্ক্রল একটা আতঙ্কের নাম হয়ে গেছে। আমি প্রায় একদম, এটা ফেস করি, একদম। আমাদের পত্রিকায় ফেস করি, যে দেখা যাচ্ছে ওই দিনই আমি একটা বিষয় নিয়ে খুব সবার সাথে মানে অনলাইনের এদের সাথে হইচই করছিলাম, যে ওই অনলাইন রুমে আমার 3টা টেলিভিশন চলতেছে, 3টা চ্যানেল চলতেছে যেগুলা বেশি পপুলার কিংবা যারা তাৎক্ষণিকভাবে নিউজ দিতে পারে। তো 3টা চ্যানেলের স্ক্রলেই দেখলাম একটা নিউজ যাচ্ছে, এবং তারা বলল যে আমরা টেলিভিশনে স্ক্রল দেখে আমি নিউজটা দিয়ে দিছি। তা আমি বললাম আমার রিপোর্টার ছিল, তাকে আপনি হ্যাঁ আমি ফোন দিয়েছিলাম, উনি ফোন ধরেন নাই, তো ভাইটাল জিনিস দেখছি। আমি বললাম তো ইনফরমেশনটা ঠিক না, ইনফরমেশনটা ঠিক না। এবং আমি বললাম যে আমি খোঁজ নিছি, জাহিদ ভাই, আমি একটা কথা বলি, জাহিদ ভাই আমি একটা কথা বলি, জাহিদ ভাই নিউজ তো আমি চালাইছি, আমি বলি যে হচ্ছে অন্য টেলিভিশনে স্ক্রল দেখে নিউজ দেয়, তার ওই নিউজ ডেস্কে বসার কোনো যোগ্যতা নাই। কোন জন্য এক্স্যাক্টলি এখন ফার্স্ট থিং নিউজ ম্যানেজারের যেটা করা উচিত, ফার্স্ট থিং নিউজ ম্যানেজারের যেটা করা উচিত, হেড মাস্ট বি রোল ফার্স্ট থিং। এটা যেটা করা একটা উচিত, জিনিস শুনেন। আমি এখনো আপনি দায়িত্ব দেখেন, নিয়ে বলি, আব্দুর রাজ্জাক ইন্ডিপেন্ডেন্ট সাহেব- টেলিভিশনে, আব্দুর রাজ্জাক বিডি সাহেব নিউজে, কয়বার আমি বলি মারছে? বিডি নিউজে, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে আমি কাজ করছি, বিডি নিউজের নিউজ এডিটর ছিলাম, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে হেড অফ নিউজ ছিলাম, এক্সিকিউটিভ এডিটর ছিলাম। একজন যদি এরকম একটা জিনিস জীবনে করছে, তার মিনিমাম শাস্তি হয়েছে 7 দিন, আর সেই ডেস্কে সে আর জীবনে বসবে না 7 দিন। হাউএভার আমি 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 একটু আপনার কথা আসি জাহিদ ভাই। আপনি একটা টক শোতে বলছেন, আচ্ছা আপনার কথা বলার আগে আমি একটু মানে কি বলে আমাদের দর্শকদের কাছে জানতে চাইছিলাম যে কূটনৈতিকভাবে ইরান সংকটের সমাধানের জন্য যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ। প্রিয় দর্শক, আলোচনার মাধ্যমে এই সংকট সমাধানে আর কোনো সুযোগ আছে বলে মনে করেন কিনা? শতকরা 24% মনে করেন যে আলোচনার মাধ্যমে সুযোগ এটা সম্ভব আছে, শতকরা 76% মনে করে যে এটা সম্ভব না। জাহিদ ভাই, এইটাও আপনাকে দিয়ে একটু শুরু করতে হইতেছে, কারণ এটা বক্তব্যটা জি, আপনার, please। কিন্তু আপনি একটু সংক্ষেপে বলেন, কারণ আমরা একটু কামাল ভাইয়ের একটু শুনতে চাই। আপনি যা বলার তো বলেই দিছেন। 1 বছর আগে আপনি একটা টক শোতে বলছিলেন যে কর্পোরেট মালিকানার মিডিয়াগুলোর সাংবাদিকদের একদিকে মালিক পক্ষের স্বার্থে কাজ করতে হয়, অন্যদিকে সাংবাদিকরাও যেসব প্রলোভনে থাকেন, তার মধ্যে সরকার থেকে প্লট অফ ফ্ল্যাট পেতে হবে, প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের সঙ্গে ট্যুর পেতে হবে, সরকারি সুযোগ সুবিধা নেওয়ার যে প্রবণতা, তার সমালোচনা আপনি ওই টক শোতে করেছেন। এখন জুলাই অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে নির্বাচিত দলীয় একটি সরকার গঠিত হয়েছে, সাংবাদিকদের পরিস্থিতি এখন কেমন দেখছেন? আমি মাঝখানে একটু বলে রাখি, সালেহ শিবলি ভাই প্রেস সচিব হয়েছেন, সালেহ শিবলি ভাই তার টিম গুছাচ্ছেন। আমি যে দেখি তাদেরকে মানে কি বলে অভিনন্দন জানানো হচ্ছে ডিপিএস এপিএস হওয়ার জন্য, সেগুলি আমার কাছে অশ্লীল লাগে। আমার পজিশন হচ্ছে এইটা, মানে তারা ডিপিএস এপিএস হন খুবই ভালো কথা, একজন প্রেস সেক্রেটারি হন খুবই ভালো কথা, আরো বেশি ভালো কথা, কিন্তু এই যে সাংবাদিকরা অনেক বড় একটা চাকরি পাইছে, এটা আমার কাছে খুবই, যাই হোক জাহিদ ভাইয়ের কথা শুনি, তারপরে কামাল ভাইয়ের কথা শুনবো। জাহিদ ভাই এটা একদম স্পষ্ট বলছিলেন যে এগুলি আপনারে, জি জাহিদ ভাই। আপনি কোন জায়গা থেকে কোট করছেন জানি না, আমি অনেক জায়গায় কথা বলি, অনেক কিছু বলি, যদি আমি কতটুকু বলছি কি বলছি আমি মনে করতে পারছি না, বাট আমি যদি এই বক্তব্যকে সমর্থন করি, আমি এই বক্তব্যটাকে সমর্থন করি, এখনো করি। আমি একটু বলে দেই জাহিদ ভাই, আমি আপনার কোথায় মেমরি বলছি? রিফ্রেশ, আমি মেমরি রিফ্রেশ করি। এইটা
2025-এর 23শে ফেব্রুয়ারি আপনি বলছেন টকশোটার নাম ছিল জিরো আওয়ার, বিষয় ছিল নতুন বাংলাদেশের গণমাধ্যমের ভূমিকা, দিগন্ত মিডিয়া আচ্ছা, কর্পোরেশনের বুঝতে পারছি। চেয়ারম্যান শিব্বির মাহমুদ এবং দৈনিক জি, জি। আমাদের সংবাদপত্র আচ্ছা, বুঝতে পারছি, বুঝতে পারছি। হ্যাঁ, জি। হ্যাঁ, এটা আমি বলছি যে আমি এটারে অন করি এখনো। জি। এই জাতীয় বক্তব্য, এই কথাকে আপনি তো রেফারেন্স দিলেন, এটা ভালো। জি। ওই টকশোতে আমি ছিলাম, আমার মনে আছে যে জি। ওইরকম একটা আলোচনা ছিল। তো আমি এটাকে এখনো তাই মনে করি যে আসলে আমাদের সাংবাদিকদের আমরা নিজেরা, আপনি জানেন কিনা জানি না, এখন এটা তো ব্যক্তিগত বিষয় এসে হয়ে যায়। আমি কিন্তু 84 সালে সাংবাদিকতা শুরু করছিলাম ইউনিভার্সিটি রিপোর্টার হিসেবে। দৈনিক বাংলাতে এই কাজটা শুরু করেছিলাম। 91 আমি স্টাফ রিপোর্টার হয়েছি, ওয়েস্ট বোর্ডে চাকরি করতাম। এবং আজকে ওই 84 হিসাব করলে কত, 42 বছর। আর যদি আমি প্রফেশন হিসাবে বলি তাহলে 36-37 বছর। আমার কিন্তু কোনো সরকারি প্লট নাই, আমার কিন্তু কোনো ফ্ল্যাট নেই, কোনো সম্পত্তি নেই। আমি আমার সারা জীবনে যদি বলেন, আমি বেগম খালেদা জিয়ার সাথে 94 সালে সাংবাদিক হিসেবে মালদ্বীপে একটা ট্যুরে গেছিলাম, আর 2003 সালে মালয়েশিয়াতে ওয়াইসি সামিট কভার করতে, আর ওইটা ছিল সার্ক সামিট কভার করতে। এই দুইটা প্রোগ্রাম ছাড়া ওইটাকে যদি বলেন যে এটাও এক ধরনের বিট করার কারণে এক ধরনের অ্যাডভান্টেজ, তো আমি তো এই অ্যাডভান্টেজের পিছনে ঘুরি নাই। আমার সাথে বিএনপি নেতাদের কি সম্পর্ক ছিল, কিংবা এর আগের দুইটা বিএনপি সরকারের মানে আমার বিয়েতে 60 জনের 40 জন মন্ত্রী উপস্থিত ছিল, যারা পরে ক্যাবিনেটে আসছিল 60 জন। আওয়ামী লীগেরও ছিল 10 জন, জাতীয় পার্টির জামাতেরও লোকজন ছিল, সেটা অন্য জিনিস। আমি প্রফেশনাল অবস্থান থেকে বলছি, এটা 99-এর ঘটনা। কিন্তু আমি প্রফেশনাল প্রয়োজনে আমি সবার সাথে সম্পর্ক রাখতাম, আমার অ্যাক্সেস ছিল, কিন্তু এর বাইরে কখনো কোথাও এটা করিনি। কিংবা আমার সাথে কাজ করেন এখন বেগম খালেদা জিয়ার ডেপুটি অন্যদের প্রেস কি সেক্রেটারি দেখেন ছিলেন, জাহিদ ভাই, অন্যদের কি দেখেন? প্রেস না, আমি সেটাও বলছি যে আমার সাথে কাজ করেন বেগম খালেদা জিয়ার ডেপুটি প্রেস সেক্রেটারি ছিলেন 91-এর আমলে, এবং আবদাল ভাই, সৈয়দ আবদাল আহমদ, সবাই চিনেন আপনারা ওনাকে, দুইবার প্রেস ক্লাবের নির্বাচিত সেক্রেটারি ছিলেন। আজকেও উনি বাসে চড়ে যাতায়াত করেন, অফিস থেকে তাকে গাড়ি দেওয়া হয় নাই, উনি এখনো বাসে করে অনেক সময় যাতায়াত করেন। অফিসের গাড়ি থাকলে কোনো সময় সিএনজিতে যান, কোনো সময় একটা মাইক্রোবাস আছে, যদি পারে তাকে দেয়। তো আমরা তো এইরকম সাংবাদিকও আমার আশেপাশে ডাইনে বায়ে অনেককে দেখছি। আবার অন্যদিকে ওই ডিপিএস এর চাকরি করে আপনার আশেপাশে থাকেন, আমেরিকায় এখন থাকেন, 200 কোটি টাকার মালিক, 100 কোটি টাকার মালিক, তাদেরকে দেখি, অনেককেই শুনি। আমারও দাওয়াত ছিল আমি যখন গেছিলাম আমেরিকায়, যে একবার তার এই হেরেমখানা দেখে আসার জন্য অনেকে আমাকে বলছিল, আমি আর যেতে পারিনি, যাইনি, সত্যি কথা যেটাতে। এখন ব্যাপার হলো কি, সাংবাদিকতাটাকে এমন একটা জায়গায় নিয়ে যাওয়া হয়েছে, এইটা থেকে যে এখন এই সরকারের আমলে, নতুন সরকারের আমলে আমরা খুব একটা বেরিয়ে আসতে পারবো, আমার কাছে এখনো এটার দৃশ্যমান কোনো কিছু নেই। এখন সময় বলে দিবে। আপনি 15 দিন পরে একটা সরকারের ক্ষমতায় আসার, 15 দিন পরে তাদেরকে নিয়ে কোনো মন্তব্য করতে চাই না, শুধু প্রফেশনাল জায়গা থেকে না, অন্য বিষয়ে মন্তব্য করতে চাই না। কিন্তু এখানকার আমাদের অবস্থানটাই আমরাই নষ্ট করি, এর কিছু সিমটম আমি ইতিমধ্যেই দেখতে পেয়েছি। আমরা সাংবাদিকরাই যেভাবে তোষামোদি করি, যেভাবে সরকারের সাইন আর্টিকেল আমি দেখছি পত্রিকার প্রথম পাতায়, তারেক রহমানকে নিয়ে একটা মেইন স্ট্রিম পত্রিকা, আমি নাম বললাম না, তার ব্যক্তির নামটাও বললাম না, আমি যে সাইন আর্টিকেল দেখেছি 5 পেজে লেখা হয়েছে, উনারাই এখন থেকে 10 বছর আগে কি লিখছিলেন, আজকে আবার কি লিখছেন, কেন লিখছেন, আমি আসলে খুবই হতাশ হই। মানে আমাদের এই প্রফেশনটাকে ধন্যবাদ, খুবই ভীত। জাহিদ আপনাকে ধন্যবাদ। কামাল ভাইয়ের কাছে একটু শুনবো, তার আগে আমি একটু মানে আমার যেহেতু চারিদিকে একটু খেয়াল করতে হয় এবং মাঝে মাঝে আমার সুযোগ হয় মানে শিক্ষার্থীদের সাথে কথা বলারও, তো আমি খুবই অবাক হইলাম যে আমাদের এটা মেইন স্ট্রিম টেলিভিশন এই রিপোর্ট করছে যে তারেক রহমানের প্লেনটা কিভাবে আসছে সেটা জানতে ক্লিক করুন। অনেক জিনিস আছে। সিরিয়াসলি মানে আমার মনে হয় তারেক রহমান যদি এই জিনিসগুলোকে অ্যাভয়েড করেন, না উনি আর কেমনে অ্যাভয়েড করবেন, উনি তো বলে না এগুলি করতে। না, এই যারা এই তোষামোদকারী, যারা এই রকম আচরণ করে, তারা যদি ভবিষ্যতে উনার সামনে গিয়ে করে এবং উনি যদি এটাকে অ্যাভয়েড করতে পারেন, তাহলে উনি বেঁচে যাবেন। আর যদি অ্যাভয়েড না করে, আবারও আমাদের সহকর্মীদের পড়ে যান। জাহিদ ভাই আমি বলি, তোষামত যদি করে, উনি অ্যালাউ করলেও এতেও কোনো সমস্যা নাই। সমস্যা কোথায় জানেন? সমস্যা হইলো ওই তোষামত করার জন্য উনার যদি 100, 200, 500 কোটি টাকার সুবিধা হয়, যেটা আমরা আগে দেখছি,
ওই সুবিধাটা দেওয়া বন্ধ করে দেন, তোষামত আপনিই বন্ধ হবে। আমার মনে হয় কামাল ভাইয়ের কাছে একটু শুনি, সুবিধা না দিলেই হইলো, অর্থনৈতিক সুবিধা না দিলেই হইলো। কামাল ভাই আপনার কাছে একটু শুনি যে না। আপনার কাছে কি মনে হচ্ছে, মানে এখন পর্যন্ত প্রেস উইং না, এখন পর্যন্ত আমি কোনো চেঞ্জ দেখছি না। হ্যাঁ? আগে যেমনটি ছিল আমি সেই ধারায় দেখছি। এবং জাহিদ চৌধুরীর যে বক্তব্যটা প্রথমে আপনি বললেন, পুরনো একটা বক্তব্য, জাহিদ তো নিজেও বললেন যে উনি এখনো ওটাতে স্ট্যান্ড করেন, এবং আমি জাহিদ চৌধুরীর এই বক্তব্যের সঙ্গে কিন্তু একমত। আসলে কিন্তু হচ্ছেও তাই, এবং এটা না, এটা কিন্তু একটা সর্বব্যাপী একটা রূপ ধারণ করেছে। এক নম্বর কথা হলো, আমাদের দেশের যে মিডিয়াগুলো আছে, যে কোনো মিডিয়াই বলেন না কেন, সবগুলো মিডিয়া মালিকের অন্য ব্যবসা আছে। অন্য ব্যবসা থাকার কারণে তারা সেই মিডিয়াটাকে তারা অন্য অন্য ব্যবসার সুবিধার জন্য, অথবা অন্য অন্য ব্যবসা তাদের যারা প্রতিদ্বন্দ্বী আছে প্রতিদ্বন্দ্বীদেরকে ঘায়েল করার জন্য, অথবা প্রতিদ্বন্দ্বীদের আঘাতকে থামানোর জন্য তারা মিডিয়াকে ব্যবহার করে। যে কারণে চাইলেও একজন সাংবাদিক যদি মনে করেন সে একটা কিছুটা করতে চায়, কিছু একটা লিখতে চায়, সে কিন্তু চাইলেই পারে না। তাকে অনেকগুলো গেটকিপারের মাধ্যমে যেতে হবে, এবং প্রত্যেকটা গেটকিপারের কাজ হলো তার মালিক কি চায় সেই জিনিসটাকে এস্টাবলিশ করা, সেই জিনিসটাকে ধারণ করা। যে কারণে ওনার যে বক্তব্য, জাহিদের যে বক্তব্য, এই বক্তব্যটা তো এটাই আসলে, এর কোনো ব্যত্যয় আমি এখনো দেখি না। এবং এখানে বিকল্পটা কি, সমস্যাটা কি হয়, ধরেন আমি একজন সাংবাদিক, আমি দেখতেছি যে সরকারের আনুকূল্য লাভ করার জন্য আমার মালিক এই সুবিধাগুলি নিচ্ছে, সরকারকে এভাবে তেল দিচ্ছে, এটা তো সংক্রমিত হয়। তখন ওই পত্রিকা যারা সিনিয়র জার্নালিস্ট আছে তারা ওই একই কাজ করে, যে মালিক তো একটা সুবিধা পাচ্ছে, তাহলে আমিও একটু সুবিধা নেই, সে আবার আরেক লাইনে একটা সুবিধা নেয়। এবং তারপরে যারা আছে তারা তখন সবাই যার যার অবস্থানে থেকে যে যেভাবে পারে সুবিধা নেওয়ার একটা কম্পিটিশনে নেমে যায়, কারণ তারা দেখেছে যারা সুবিধা না নেয় তারা খুব ভালো থাকে না, তারা ওটাই করে, এবং এটা চলতেই থাকবে। আমি এই জন্যই বলি, জানেন, মাঝে মাঝে আমি যেমন আপনাদের দুজনকে আমি একটা কথা বলি, দেখেন একজন লোক যখন ক্রিকেট খেলে, অথবা আপনার সন্তান যদি ক্রিকেট খেলা শিখতে চায়, আপনি তার সামনে কিন্তু একটা আইডল দাঁড় করাই দেন, যে তুমি টেন্ডুলকারের মতো হও, তুমি বিরাট কোহলির মতো হও, তুমি সাকিব আল হাসানের মতো হও, বলেন, কিন্তু যে ওই প্লেয়ারের মতো হওয়ার চেষ্টা করো। আপনার সন্তান যদি সাংবাদিক হতে চায় বাংলাদেশি, আপনি বাংলাদেশের একটা আইডল খুঁজে বের করতে পারবেন না এখন। সো ট্রু, আপনি বলতে পারবেন না একদম যে তুমি অমুকের মতো হও, একদম একমত, আপনি বলতে পারবেন না। কিন্তু একমত। একটা প্রফেশনের জন্য এর চেয়ে ভয়ঙ্কর বাস্তবতার কি থাকতে পারে বলেন? খুবই 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 কষ্টকর, না, এটা না, খুবই খুবই কষ্টকর, পীড়াদায়ক এবং পুরো এবং বিষয়টা। এটা হলো খুবই আমাদের সত্য কথা, সবচেয়ে বড় সমস্যা। খুবই সত্য কথা। কিন্তু কামাল ভাই, আমার একটা প্রশ্ন আছে যে আমরা যদি এতই মালিকের মত দেখে আমরা চলতে পারবো, আমরা কেন একটা সওদাগরি জায়গায় চাকরি করলাম না? সাংবাদিকদের কি আর এমন বেতন, আমরা পরে যাওয়ার পরে বেতন একটু ভালো হয়েছে, কিন্তু কি আর এমন, মানে কেন একটা সওদাগরি অফিসে চাকরি করলাম না, কেন চকবাজার থেকে আলু আই না কারণ বাজারে বেচি না আমরা, মানে এই সাংবাদিকতাটাই আমাদের কেন করতে হবে, মানে এই এই শুনেন, identity এটা হলো cardটা- কি, এটা হলো কি জানেন, এটা হলো কি একটা, আপনি একটা মনে করেন ভুল করে আপনি ক্লাস 8 থাকতে সিগারেট ধরে ফেলেছেন, হ্যাঁ, ঠিক আছে, খুব ভালো তারপরে আপনি কিন্তু ইন্টারমিডিয়েটে উঠা, ইউনিভার্সিটিতে উঠা ভালো সেই ভালো সিগারেটের খরচ দিতে আপনার মাথা খারাপ হয়ে গেছে, হ্যাঁ। সিগারেট আপনি ছাড়তেও চান না। ছাড়তেও পারেন না। এটা হলো এই জিনিসের। কামাল ভাই, আরেকটা কি হইতে পারে যে আমাদের আর কিছু করার যোগ্যতাই নাই? না, আমি তা মনে করি না। আছে আমি তা মনে যোগ্যতা? করি না, এখানে এখানে আমি অবশ্যই একটু যোগ্যতা বলি, আছে। হ্যাঁ। আচ্ছা এখানে আমি একটু বলি দেখেন, আমি ওই কামাল ভাই যেটা বলছে যে 84-এ আমি এই লাইনে ঢুকে গেছি, ওই যে সিগারেট ধরে ফেলছে আর এটা ছাড়তে পারতেছি না, নেশায় পড়ে ও, গেছি। প্রথম কথা যদিও- একটু জাহিদ ভাই বলে রাখি, আপনি 42 বছর ধরে সাংবাদিকতা করেন, কিন্তু আপনার লাগেই 42, এইটা কেমনে, এটা একটু বললেন লোক। সেটা না, আমি শুনেন, মানে এটা হাজারো শুকরিয়া আদায় করি আল্লাহর কাছে, যে এই যে গত কয়েকদিনে আমি অফিসে, এই 14 মাস হলো আমার দেশ বের হয়েছে, এই 14 মাসে আমি এভারেজে 15 ঘন্টা অফিস করছি, এবং এখনো করতেছি, গতকালকেও করছি, গত পরশুও করছি, প্রতিদিনই করছি। আমি সকাল 9টার আগে অফিসে ঢুকি এবং রাত্রে 12টা, 1টা, 2টা, তার মানে কোনোদিন পরের আমার দিন দেশ সকালে খারাপ অফিস হইলে থেকে দায় বের হই। জাহিদ ভাইয়ের, আর যদি ভালো হয় তাহলে কৃতিত্ব মাহমুদুর রহমান সাহেবের, তাই তো? না, সেটা তো খারাপ হলে সব দায়িত্ব যাবে, কারণ আপনি জানেন ম্যানেজিং এডিটর হিসেবে আপনার দুই কাছেই তো, ধরনের দায়িত্ব আপনি তো থাকে। সব দায়িত্ব, Administrative- আপনারই সব দায়িত্ব। না, I'm না, joking, হ্যাঁ। না, না, দায়িত্ব না, আমি কথাটা এই কারণে বললাম যে জি। আমরা এটাকে আক্ষরিক অর্থেই প্রফেশন হিসেবে নিয়ে নিছি, যে কথাটা অনেকে চাকরি হিসেবে নেয়, সাংবাদিকতাকে ইনফ্যাক্ট এই 6 ঘন্টার চাকরি আর 8 ঘন্টার চাকরি হিসেবে নিলে অ্যাটলিস্ট যারা রিপোর্টার আছে তারা এটা নেওয়ার কোনো কারণ নেই, কিন্তু এখন অনেকে এইভাবেই নেয়। কিন্তু যারা একটু পুরানো, আমরা বয়স হয়ে গেছে,
অনেকেই তার মধ্যে, আমি বলবো না যে এই আফজাল ভাই 42 বছর পরে এসে উনি সেরা একটা রিপোর্ট করছে। সারা অফিসের মধ্যে যেটা চ্যালেঞ্জ ছিল, আমাদের প্রথম দিন যে আমার দেশ বেরোলো সেই দিনের যে রিপোর্টটা আফজাল ভাই করেছে, যেটার প্রায় 4 মিলিয়ন মানে 40 লাখ ভিউয়ার হয়েছে মাল্টিমিডিয়ায়, এবং একটা টপে আছে আমাদের এখন মাল্টিমিডিয়াতে। তো আমরা এখন মানে প্রথম আলোর চেয়ে অনেক আগে গেছে মাল্টিমিডিয়াতে। আমি এই কথাটা প্রকাশ্যেই বললাম, কারণ এটা সবাই জানে, যে কেউ চেক করে দেখতেও পারে। তো এইটা, এই কথাটা এনে বললাম যে যে করার সে কিন্তু 40 বছর আগে উনি ফিলিপস পুরস্কার পেয়েছিল বেস্ট রিপোর্টার হিসেবে। 40 বছর পরে এসে উনি আমাদের মান্থলি মিটিং এ বেস্ট রিপোর্টার তিনটা যখন নিয়ে গেছে, সবাই বলছে উনাকে লিস্ট থেকে বাদ দিতে হবে, লিস্ট আউট করতে হবে। উনি এক্সিকিউটিভ এডিটর, কিন্তু রিপোর্টার মিটিং এ রিপোর্টিং করতেছে, বলছে তাকে লিস্ট আউট করতে হবে, এরপরে তারা আর পুরস্কার দেওয়া যাবে না, পুরস্কার আচ্ছা। সবই নিয়ে নেবে। সো যে করার, আমার কথা হলো যে প্রফেশনালি এটাকে নিচে এবং কাজ করছে হয়তো হাতে গোনা লোকজন, তারা হয়তো অতটা দৃষ্টিতে নেই, কিন্তু এটাকে প্রফেশন হিসেবে নিচ্ছে। কিন্তু বড় একটা অংশ ওকে। আমাদের, যেটা আমি বলছি যে বড় একটা অংশই এটাকে ভিন্ন কাজে এখন ব্যবহার করছে, এই সাংবাদিকতা প্রফেশনটাকে। আর পিআর জার্নালিজমে আমরা টোটালি চলে গেছিলাম। জানি না ভবিষ্যতে আমরা কতদিন আবার একটু একটু করে ব্যাক করার চেষ্টা করছি, কিন্তু সেটাতেও খুব একটা ভালো মনে হচ্ছে না। সামগ্রিকভাবে আপনি একটা ওকে। দুইটা পত্রিকা ভালো করলেই তো হবে না, সবাইকে মিলিয়েই করতে হবে, পুরো ইন্ডাস্ট্রিটাই করতে আমার হবে, মনে হয় যে জাহিদ এবং ভাই আপনাকে, সরকারের একটা ভূমিকা থাকবে। আমার মনে হয় যে সরকারের ভূমিকা, তবে আমি জাহিদ ভাইয়ের সাথে এখানে বিনয়ের সাথে আমি দ্বিমত পোষণ করি। সরকারের ভূমিকা নিয়ে বা সরকারের নিয়ে সাংবাদিকতা করলে এটার মধ্যে বিভিন্ন রকম ঝামেলাও তৈরি হয়। সরকারের ভূমিকা আমি দুইটা লাইন আমি সরকারের ভূমিকা বলি। এই সরকারকে এত করে বলা হয়েছিল যে আপনারা এই যে পত্রিকার যে সার্কুলেশন কার কত, এটা নিয়ে যে ঝামেলাগুলো হয়, প্রত্যেকটা আপনারা মিথ্যাবাদী বানান, এইটাকে আপনারা দয়া করে কারেক্ট করে দেন, একবারে এক্সাক্ট যা আছে সেইভাবে আপনারা করে দেন। সরকার সরকার অন্তর্বর্তী সরকারকে এটা রিকোয়েস্ট করা হয়েছিল। অন্তর্বর্তী সরকার পারবে না, ঠিক আছে, ঠিক আছে, সেটা সরকার করে নাই। তো এইরকম ইচ্ছাকৃত ভাবে আপনি বিজ্ঞাপনে কন্ট্রোল আনতে চাইবেন, এইভাবে করতে চাইবেন, আমি এই জায়গাটায় বলছি। সরকারি বিজ্ঞাপনের উপর নির্ভরশীল হইলে পত্রিকা, আমি জানি না। যাই হোক জাহিদ ভাই, আমি পরবর্তী প্রসঙ্গে আসি। এই প্রসঙ্গটা আমাদের শেষ প্রসঙ্গ, এটা আমি কামাল ভাইকে শুরু করতে চাই। কামাল ভাই, আপনি একটু বলার পরে আমি জাহিদ ভাইকে এই প্রশ্নটার প্রেক্ষিতে বা অন্য প্রশ্ন করব। মানে নির্বাচনের কয়েকদিন পর আমার সাথে, মানে আমি খেলাফতে মজলিসের মাওলানা মামুনুল হকের কথা বলার মানে সাক্ষাৎকার আমি নিয়েছিলাম। সেইখানে তিনি একটা কথা বলেছিলেন যে ডক্টর ইউনূসের 1.5 বছর ইসলামপন্থীরা বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি ক্ষমতা ভোগ করেছে। আপনি তার বক্তব্যের সাথে আপনি একমত কিনা? এইটা তিনি বলেছিলেন হচ্ছে এই প্রসঙ্গে যে ইসলামপন্থীরা সর্বোচ্চ ক্ষমতা ভোগ করেছে বলেই সবাইকে প্রোটেক্টেড থাকা গেছে, সংখ্যালঘুরা সবচেয়ে ভালো ছিল বা যারা অন্য মতাবলম্বী তারা সবচেয়ে ভালো ছিল। আমি কিন্তু প্রশ্ন করছিলাম যে এই 1.5 বছরে মাজার ভাঙা হয়েছে, বাউল আকরা বাউল প্রতিষ্ঠান ইয়া থেকে নিয়ে পুরাই দেওয়া হয়েছে, মানুষজন, মিডিয়া হাউস, সব জায়গায় অনেক ঝামেলা হয়েছে, উনি এগুলিকে বিচ্ছিন্ন ঘটনা বলছেন। আমার প্রশ্ন হচ্ছে যে আপনিও এরকমটা মনে করেন কিনা যে ইসলামপন্থীরা সর্বোচ্চ ক্ষমতা দখল মানে ভোগ করছে ইডিওলজিক্যালি? আমার পরবর্তী প্রশ্ন হচ্ছে এখন ক্ষমতাটা আসলে কার কাছে? মানে বিএনপি তো দলগতভাবে নিজেদের চেহারাটা একটু অন্যভাবে করতে চাইতেছে, মানে ফার রাইট বা সেন্টার রাইট থেকে ওরা একটু লেফট লিনিয়েন্ট রাইট হতে যাচ্ছে কিনা, ওই জায়গাটাও যদি একটু বলেন। আমরা জাহিদ ভাইয়ের কাছেও এটা পরে শুনবো, আপনার কাছে আগে একটু শুনে নিই। আচ্ছা, 1 নম্বর কথা হলো যে ওনার যে উত্তরের প্রথম অংশ ঠিক আছে, যে আসলেই ডক্টর ইউনূসের আমলে ওনারা মানে আপনার সবচেয়ে বেশি ক্ষমতা ভোগ করেছেন এবং এক্সারসাইজ করেছেন। কিন্তু ওনারা মানে উনি যেটা বলছেন ইসলামপন্থীরা, ওই জায়গাটা, ওই শব্দটা নিয়ে আমার আবার আপত্তি আছে। ওটা ইসলামপন্থী হবে না, ওটা হবে ইসলাম নামধারী দলগুলো। কারণ ইসলাম নামধারী দল তো অনেকগুলো, এর মধ্যে সবগুলি দলে কিন্তু ইসলামপন্থী না। সবগুলি দলের মধ্যে একটা কমন, যে সবগুলি দলের মধ্যে ইসলাম নামধারীতা আছে, তারা ইসলামের নাম নিয়ে কাজ করে, এক একজন এক এক রকম ধান্দা করে। কাজেই ওরা অনেকটা পাওয়ার এক্সারসাইজ করছে, সর্বোচ্চ রকমই করেছে, এবং সর্বোচ্চ রকম করেছে বলেই নানা রকম অঘটন ঘটেছে একটার পর একটা, এবং কোনো অঘটনেরই সরকার কোনো বিচার করে নাই, ইচ্ছা করেই করে নাই, কারণ তাদেরকে আশকারা দেওয়ার জন্য করে নাই। এবং উনি যে পরে ব্যাখ্যাটা দিয়েছেন যে ওই সময় সব সংখ্যালঘুরা এবং অন্যরা সবাই খুব ভালো প্রোটেকশন পেয়েছে, এটা একটা ডাহা মিশা কথা ভাই। এটা উনি ওনার মতো করে বলছে, বাট আমি এটা ফিল করি নাই। আমার কাছে মনে হয়েছে এটা ঠিক না। আমি এটা মেয়েদের ইলেকশনের পরের দিন বিভিন্ন নারীদের চেহারা দেখে, চোখ মুখের ভাব দেখে
ওইটা আমি টের পেয়েছি। তাদের মধ্যে মনে হচ্ছে তারা যেন একটা নিঃশ্বাস ফেললো, কিন্তু আপনি যে তো যাক একদিন কিন্তু তো কিন্তু গেল। আপনি তো মাসুদ কামাল ভাই আপনার মতো নারীদের সাথেই আপনার দেখা হয়েছে, মানে আপনার ভিন্ন মানে মানে আপনার আমার যেহেতু কমন ফ্রেন্ড সার্কেল বা আত্মীয় স্বজন সার্কেল, আপনার তো আমাদের সাথেই দেখা হয়েছে, আর তো আর হ্যাঁ, কিন্তু আমি তো অস্বীকার করছি না, কিন্তু তার বাইরেও তো আমি তো দুনিয়া অস্বীকার আছে, করছি না। তার বাইরেও তো কিন্তু দুনিয়া না আছে, না 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 তার না বাইরেও না, তো দুনিয়া এক আছে। মিনিট এক মিনিট এক মিনিট এক মিনিট শুনেন, এখানে কিন্তু আপনার পার্থক্যটা বুঝতে হবে যে সরকারে যেই থাকুক না কেন, হুম হুম তার দায়িত্ব হচ্ছে যে কেবল এক ধরনের মানুষের মধ্যে আতঙ্ক তৈরি না করা, মানে এক ধরনের মানুষ আতঙ্কিত হবে, সেটা সরকারের কাজ না তো। হুম যদি আমার মতো মানুষের মনে দেখা হয়, আমার মতো মানুষ যদি আতঙ্ক থেকে বেঁচে থাকে, এটা তো একটা ভালো জিনিস। আমি ধরেন আপনি ইসলামপন্থী আছে, আর ইসলামপন্থীদের আমলে হিন্দুরা যদি আতঙ্কে থাকে, আমি যদি বলি যে আমার সঙ্গে হিন্দুরই দেখা হয়েছে, বা এই হিন্দুরাও আতঙ্কে থাকতে পারবে না, এটাই হলো একটা সরকারি চরিত্র হওয়া উচিত। আপনি ওইভাবে চিন্তা করেন না কেন, তো এতে কোনো সমস্যা নাই। কিন্তু না যেমন এটা এখন এরকম যেমন না তো হয়েছে, কামাল ভাই, এটা এখন এরকম যেমন না তো আমি বলি আপনাকে, কামাল ভাই, এটা এখন এরকম যেমন না তো বিএনপি আছে, কামাল ভাই, এটা এরকম না তো যে হ্যাঁ, আপনি যারা দেখতে পারেন না তার চলনটা আপনার বাঁকা মনে হচ্ছে, ওরকম না তো। বাবা কেমন হচ্ছে না তোমার, আমি তো তা বলছি না। দেখেন এখন যেমন বিএনপি আছে, আমি একটা উদাহরণ দিয়ে বলি আপনাকে, বিএনপি আছে, বিএনপির আমলেও আপনি যদি অন্য অন্য বিভিন্ন রাজনৈতিক দলকে, যারা নাকি বিএনপি কে সাপোর্ট করে না, বিএনপি করে না, তাদেরকে যদি আপনি জিজ্ঞাসা করেন, তারা কিন্তু এটা বলবে, তারা আগের ইউনুসের চেয়ে এখন মানে কম আতঙ্কে আছে, বলবে তো। এখন এই বলাটাকে আপনি বলবেন যে তুমি ইউনুসের সাপোর্ট করো নাই, কিন্তু অতএব তুমি এরকম বলতেছো, কিন্তু কিন্তু এটা তো হলো না রে ভাই। কিন্তু আমরা তো এনসিপি দের দেখতেছি যে তারা মনে করতেছিল যে তারা আগে ভালো আছে, এখন সব চাঁদাবাজ হয়ে যাচ্ছে। আমরা বাইরের যে বড় বড় ইনফ্লুয়েন্সার তাদের দেখতে পাচ্ছি যে বিভিন্ন জায়গায় সব চাঁদাবাজরা আসতেছে, বাংলাদেশ ব্যাংক ডাকাতি হয়ে যাচ্ছে। এইগুলো তো পলিটিক্যাল লোক। শুনেন আমি আবার বলছি, আমি কিন্তু বলেছি আমি সাধারণ মেয়েদের মধ্যে দেখছি, তারা পলিটিক্যাল পার্টি করে না, কিন্তু আমি সাধারণ মানুষের কথা ভাবেন না আপনি। আপনি পলিটিক্যাল যারা নাকি ইনফ্লুয়েন্সার, যারা নাকি পলিটিক্যাল পার্টির লিডার, তাদের কথা তো, তাদের তো একটা ধান্দা আছে রে ভাই। তুই যারা সাধারণ মানুষ, আপনি তাদের কথা বলেন। আমি তো এই এনসিপির কামাল ভাই, অনেক লিডার আপনার কাছে যেহেতু চলে গেছে। আপনি যেহেতু আমার সাক্ষাৎ বড় ভাই, আপনার কাছে যে বিভিন্ন সময় বিচার দেই, এই জন্য বলি জাহিদ ভাইয়ের সাক্ষী রাইকা যে আমি তো সাধারণ মানুষই খুঁজে পাই না, সবই তো অসাধারণ, সবারই তো কোনো না কোনো বক্তব্য বা বায়াস আছে। না অরে বাংলাদেশ শুনেন, বাংলাদেশের সাধারণ মানুষই বেশি। কই আমি তো সাধারণ মানুষ খুঁজে পাই না ভাই। হাঁটেন, পাবেন না কেন? আপনি সাধারণ মানুষ তো খুঁজবেন না, খুঁজলে পাবেন না, কিন্তু আচ্ছা খুঁজেন না, কি করব খুঁজেন না। তাহলে? হাত বাড়াইলে যার গায়ে স্পর্শ লাগে সেই সাধারণ মানুষ, যে রিক্সায় উঠেন সেই সাধারণ মানুষ, যে কারণ বাজার যার কাছ থেকে বাজার করেন সেই সাধারণ মানুষ। আমার সঙ্গে ডেইলি দেখা হয়। আচ্ছা ওকে না, ওকে, politically এখানে আমি আমি একটু জাহিদ ভাইয়ের কাছে জানতে চাই। জাহিদ ভাই একই প্রশ্ন যে মানে আমরা ইসলামপন্থীরা ছিল তারা ভালো রাখছে, এখন এটা যদি আপনি না, আপনি প্রশ্নের দুইটা পার্ট বলছেন, আরেকটা বলছেন যে বিএনপি ফার রাইট থেকে এখন লেফটের দিকে যাচ্ছে কিনা, এটা Right. আরেকটা ভাইটাল কোয়েশ্চেন আপনি Right, করেছেন। right. আর ওইটা তো কামাল ভাই একটা এক্সপ্লেনেশন দিয়েছেন, এখানে আমি একটু বলতে চাই যেটা হলো যে দেখেন আওয়ামী লীগের এই 15-15.5 বছরের শাসনামল কিংবা 111-এর সরকার দলের 17 বছরের এই শাসনামলে যেভাবে বিভিন্ন সময়ে বহু লোকের উপর যারা ইসলামপন্থী বলে, জঙ্গি বলে, আলেম বলে, তাদের উপর যে একটা নির্যাতন করা হয়েছিল, টর্চার করা হয়েছিল, এবং অনেক ক্ষেত্রে এটা অন্যায়ভাবে, এবং আপনাকে পছন্দ হয় না। আপনি দেখেন যে 2003 সালে সেই ক্লিনটনের ভিজিটের সময় বুকলেট ছাপিয়ে আওয়ামী লীগ বলে দিল, তখনই বুকলেট ছাপিয়ে যে এই দেশে জঙ্গি আছে। এই যে জঙ্গির বিষয়গুলো আবিষ্কার করে করে একটা ভীতি ছড়ানো হয়েছিল বাংলাদেশের যারা ইসলামী দল করেন কিংবা ধর্মীয় সংগঠন আছেন তাদের ভিতরে। আমি বলি না এখানে উগ্রপন্থার কিছু কিছু লোকজন হয়তো ইনভলভ ছিল, খুবই নগণ্য সংখ্যায়, কিন্তু এর বাইরে এটাকে কেন্দ্র করে আরো বহু লোককে এগুলোর সাথে জড়িয়ে ফেলা হয়েছিল। আর দল হিসেবে যদি বলি যে জামাতে ইসলামকে তো নিষিদ্ধ করে ওই পর্যায়ে রাখা হয়েছিল। আমার ধারণা মামুনুল হক সাহেব ওই কথাটি বলতে গিয়ে উনার নিজের এক্সপিরিয়েন্সের কথা ওনার আছে, উনাকে যেভাবে হেনস্থা করা হয়েছে, তো এই সবগুলো বলতে গিয়ে উনি হয়তো বলেছেন যে ওই সময় থেকে মুক্তি পেয়ে জুলাই অভ্যুত্থানে এর পরে ওই অবস্থা থেকে মুক্তি পেয়ে যারা ধর্মীয় সংগঠন, রাজনৈতিক দল কিংবা বাইরের আলেম সমাজ, তারা একটা নিঃশ্বাস ফেলে একটা ভিন্ন একটা পরিবেশে তারা এই সময়টা পার না, কিন্তু করতে জাহিদ পেরেছে। ভাই
এইটা আমরা কি, আপনি যেহেতু 2003-এর কথাটা তুললেন, সেহেতু আমি বলি বিএনপি শাসনামলে কি বারবার সেই 2001 থেকে 2006 সালের বিএনপি সরকারকে নানা রকম সিদ্ধান্ত নিতে হয় নাই? আপনি যেটাকে জঙ্গি উত্থান বলেন, সেই জায়গাটাকে আমি যদি আলাদা করে রাখি, আমরা কি বাংলা ভাই এই শায়েক আব্দুর রহমানরে দেখি নাই? আমরা কি দেখি নাই 63টা জেলায় একসাথে বোমা ফাটানো? আমরা কি অনেকগুলি সিনেমা হলে বোমা দেখি নাই? আমরা কি টার্গেটেড ভাবে আদালতে বোমা মারা আমরা তো দেখি নাই? মানে আমরা বিএনপি তো আমলে, ঘটনা আমি দেখি 2001 না থেকে না 2006 বলতেছি, আমি খুব ক্যাটাগরিক্যালি বলছি যে 2001 থেকে আমরা 2006 বলতেছি। অবশ্যই আমরা ঘটনাগুলো দেখেছি, কিন্তু এই ঘটনাগুলোর পিছনে কারা জড়িত? যে সরকারে থাকে সে কি কখনো এই ঘটনা ঘটায়? না না, সেই জন্যই ঘটাতে তো, পারে? সেই জন্যই তো এই, আমি সেটাই বলতেছি, আর এবং সেই তারা তো জন্যই তো, অ্যাকশন সেই নিয়েছে, জন্যই তো বাংলা ভাইকে বিএনপিকে, গ্রেফতার করেছে। সেই জন্যই তো বিএনপিকে তাদের না, গ্রেফতার শুধু এটাকে করতে হয় নাই, এই জঙ্গিদের বিচারও বা করেছে। কথিত জঙ্গিদের বিরুদ্ধে বিএনপিরই প্রথম ব্যবস্থা নেওয়া হয়েছে। র‍্যাব জি। গঠনের একটা প্রাথমিক কারণও সেটা ছিল, কন্ট্রোল করা যাচ্ছিল না। না, র‍্যাব গঠনে শুধু জঙ্গি না, যাই হোক, না, আমি এখানে শুধু জঙ্গির কথা সন্ত্রাসী বলতেছি না, কার্যক্রমটা আমি অনেক বলতেছি বেশি। অনেকগুলি কারণের একটা সেটা ছিল। এবং আপনার মনে আছে এটাকে জাহিদ ভাই, আপনার আমি মনে বলছি আছে যে যে এটা আমি ওইখানে বাস্তবতার গেছিলাম, কারণে। জাহিদ ভাই, আমি ওইখানে জি, জি। গেছিলাম ময়মনসিংহে, যখন সিনেমা হলে বোমা মারা হইলো একসাথে আমিও বাংলাদেশে, ছিলাম, গেছিলাম। আমি মাঠে পরে রিপোর্টার গেছিলাম। হিসেবে আমি সেখানে গেছিলাম। সেখানে কিন্তু ঘোষণা দিয়ে বলা হয়েছে যে সিনেমা হলে যে যাবা বোম মারা হবে। হ্যাঁ, এইরকম কথা আছে না, কিন্তু আমি যেটা বলছি যে আমি তো এই জন্য বললাম যে এরকম ঘটনা যে কিছু ঘটে নাই সেটা কিন্তু না, কিন্তু এইটাকে ফুলিয়ে ফাঁপিয়ে রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য, ক্ষমতায় টিকে থাকার জন্য আওয়ামী লীগ এটাকে যেভাবে ব্যবহার করেছে, এটা অনেক এক্সেসিভ করেছে। আপনি এটার প্রমাণ রিসেন্টলি আমরা অনেকগুলো নিউজও করেছি, কয়েকটা ঘটনা তুলে ধরে যে কিভাবে আপনার এই জাহাজবাড়ির ঘটনাটা সাজানো হয়েছিল। এইটাকে অনেকগুলো ঘটনায় তারা এরকম করেছে। এইটা গেল একটা দিক। আরেকটা দিক আপনি যেটা বলছেন এটা নিয়ে বললাম যে বিএনপির অবস্থান ফার রাইট এবং লেফটের দিকে যাচ্ছে কিনা, এটা নিয়ে আপনি যদি সময় থাকে আমি 2-3 মিনিট সময় একটু নিতে চাই। আপনি একটা যদি হলো 2 মিনিট বলেন, 2 মিনিট আগে বলেন, আমরা একটু কামাল ভাইকে একটু শেষে বলতে আচ্ছা, হবে 2 মিনিট। 3 মিনিট সময় দিন। আমরা নির্বাচনের আগে বিএনপি আমার মনে হয় যে এটা একটা স্ট্র্যাটেজিক অবস্থান নিয়েছিল যে তারা কোন দিকে যাবে। কারণ বিএনপির যে মূল সমর্থন দীর্ঘদিন ধরে জামাতকে সাথে নিয়েও তারা আন্দোলন করেছে, সেই নির্বাচন সরকার সবকিছুই তারা করেছে। ওইখানে বিএনপির জন্মলগ্ন থেকে এখানে একটা রাইটিস্ট গ্রুপ, রাইটিস্ট বলা হয়েছিল, একটা লেফটিস্ট বলা হয়েছিল। এটাকে সমন্বয় করে এই জিয়াউর রহমানের শাসনামল থেকে শাহজিদ যেমন ছিলেন, মশিউর রহমান জাদুমিয়াও ছিলেন, আব্দুস সাত্তারও ছিলেন, জন্মলগ্নে আপনি লেফটেন্যান্ট মুস্তাফিজ ছিলেন, বি চৌধুরী ছিলেন। এইভাবে যদি আমি একজন করে ডাইনে বায়ে বলি অনেকগুলো নাম বলতে পারবো। তো সেই একইভাবে বেগম জিয়ার আমলেও এইভাবে বিএনপির রাইট লেফট ছিল, এই দুটাকে সমন্বয় করে বিএনপি চলেছে এবং ধর্মীয় দলগুলোর সাথেও সম্পর্ক রেখেছে। মাঝে মধ্যে আমরা দেখছি বা দুই একটা বাম দলকে, বিশেষ করে ভাসানী অনুসারী যারা ওইখান থেকে, যারা মান্নান ভূঁইয়ারা চলে আসছিলেন, আমাদের দুদু ভাই অনেকে আসছিলেন এখান থেকে, আরো সিনিয়র যারা একসাথে আসছিলেন, তো আমরা এটা দেখেছি, কিংবা কাজী জাফরের সাথে সম্পর্ক দেখেছি। তো বিএনপির রাইট লেফট মিলিয়েই ছিল। আমার যেটা মনে হয়েছে যে এই সর্বশেষ 1 সালে ক্ষমতায় আসার পর এখানে বিএনপির ভিতরে যারা সমর্থন করেন বিএনপি, এই সমর্থকদের ভিতরে একটা বড় অংশ ছিল যারা ধর্মকর্ম করে, রাইটিস্ট। আপনার সোজা কথায় বললে, এক লাইনে বললে এটাই যে রাইটিস্ট লোকদের একটা বড় অংশ বিএনপির সাথে ছিল। এইটা থেকে নির্বাচনের আগে হয়তো তারা কৌশলগত কারণে তারা এটা মনে করেছে জামাতে ইসলামী আসলে এখন আলাদা করে আমাদের নির্বাচন করতে হচ্ছে, ভিন্ন একটা প্রেক্ষাপট, সো ওই ভোটটা আমার ভাগাভাগি হয়ে যাবে। আমি অ্যান্টি ইন্ডিয়ান কথাবার্তা বিএনপির মুখে অনেক কম শুনেছি, অতীতে যেমনটা আমরা শুনতাম, নির্বাচনের আগে শুনি নাই। তারপরে ধর্মীয় বিয়েদের বিরুদ্ধে কিংবা ওই সাইডের লোকজনকে আপার হ্যান্ডে রাখতে আমরা দেখি নাই। এবং নানা কারণে, এই কারণে হয়তো রেজাল্টের দিক থেকেও বিএনপি একটা ভালো ফলাফল করেছে। যারা জামাতকে পছন্দ করে না, এই পুরো ভোটটাই তাদের দিকে টানতে পেরেছে। অনেকে এই কথাও বলেন যে হিন্দু যারা ভোট দিতে গেছে, আমাদের সনাতন ধর্মীয় লোকজন তারা ভোট দিতে গেছে, যারা বলা হয়ে থাকতো যে তারা আওয়ামী লীগকে সাধারণত বেশি অংশ ভোট দিত অতীতে, তারা যে অংশটাই গেছে তারা বিএনপি কে হয়তো ভোটটা বেশি দিয়েছে। আবার আওয়ামী সমর্থক যারা আছে, আমি শেষ করে নিচ্ছি, আওয়ামী সমর্থক যারা আছে তারাও হয়তো, যারা ভোট দিতে গেছে যে অংশই গেছে, এটা 5% হোক আর 10% হোক, তাদের 25%-এর ভিতরে এই ভোটগুলো বিএনপি ক্যাশ করেছে, তাদের বাক্সে ঢুকিয়েছে। ঢুকার পরে তারা এরকম একটা ল্যান্ডস্লাইড বিক্রি নির্বাচনে পেয়েছে।
অথবা তারা হয়তো ভোট দিতেই যেত না, কিছু Okay. ভোটারকে বাড়তি নিতে পেরেছে ভোট কেন্দ্রে। কিন্তু এখন এসে তো আমরা দেখছি, আমি যদি তাদের পুরানো পরিচয়গুলো দেখি, আপনি যেমনটি বলছেন যে আমরা তো বিএনপির স্ট্র্যাটেজিক অ্যাডভাইজার যাকে দেখছি, ওনার ব্যাকগ্রাউন্ড তো আমরা জানি, আপনি চিনি, টক শোতে দেখা হয় ডক্টর জাহিদুর রহমান, বিএনপির কিন্তু প্রধানমন্ত্রী, আমি বিএনপির না, আমি বলছি একবারে সরকারেরই স্ট্র্যাটেজিক অ্যাডভাইজার। তো এইরকম আরো কয়েকটা জায়গায় পোস্টিং আমরা দেখছি। তো মনে হচ্ছে এটা দেখে যে বিএনপি হয়তো বা কিছুটা জাহিদ ভাই, আপনাকে বাস্তব অবস্থার কারণে চিন্তা করে একটা অবস্থান তাদের পরিবর্তন করেছে। জাহিদ ভাই, আপনাকে ধন্যবাদ। কামাল ভাই, আমি আপনার কাছ থেকে একটু আধ্যাত্মিক যে আপনি আসলে আগামী 2 বছর বা 5 বছর কেমন দেখেন। আমরা যদি বিবেচনায় রাখি, আপনার আসলে সময় খুব মানে আমাদের খুব বেশি নাই, কিন্তু আমরা যদি বিবেচনায় বেশ কয়েকটা জিনিস রাখি, একটা হচ্ছে বাক স্বাধীনতা, 2 হচ্ছে ন্যায় বিচার, 3 হচ্ছে যে ইনস্টিটিউশনগুলি ধ্বংস হয়ে গেছে বা ব্যক্তি কুক্ষিগত হয়েছিল বলে আমরা দেখছি, সেগুলির পুনরুদ্ধার আপনি দেখেন কিনা। আমরা আপাতত আজকে আপনার কাছ থেকে এটা জানতে চাই যে আগামী 2 বছর 5 বছর আপনি কিরকম দেখেন। দেখেন, আমরা যদি ওভাবে ধরি, সরকারের মাত্র আমরা সকালটাও দেখিনি কিন্তু এখনো, মানে সকাল দেখতে গেলে আরো সময় লাগে, অল্প একটু সময়, মাত্র এখনো 20 দিনও হয়নি এই সরকার এসেছে। এর মধ্যে আমি এই সরকার প্রধানের বেশ কিছু পদক্ষেপ দেখেছি, যেগুলো আমার কাছে একটু নতুন পদক্ষেপ, নতুন এবং ইতিবাচক পদক্ষেপ মনে হয়েছে। এটা যখন দেখি তখন একদিকে আনন্দিত হই, একদিকে আশান্বিত হই, আবার আরেকদিকে হতাশ হই। এই কারণে উনি যা কিছু করেছেন, যা কিছু দেখিয়েছেন, উনি কার জন্য দেখিয়েছেন, আমার বক্তব্যটা এখানে। যেমন ধরেন, উনি বলছেন উনি সরকারি গাড়ি নেবেন না, সরকারি তেল ব্যবহার করবেন না, সরকারি গাড়ির চালক নেবেন না। সরকারি তেল কতটুকু? দিনে 18 লিটার তেল পান একজন মন্ত্রী। তো 18 লিটার তেল উনি নিবেন না, এতে কি আমার অর্থনীতি চেঞ্জ হয়ে যাবে? হবে না। কিন্তু উনি এটা বলেছেন কেন? উনি বলেছেন, উনি একটা এক্সাম্পল ক্রিয়েট করতে চেয়েছেন। উনি বলতে চেয়েছেন, আমরা সরকারে এসেছি, আমরা জনগণের কাছ থেকে নেওয়ার জন্য আসি নাই, কিছু দেওয়ার জন্য এসেছি। এই এক্সাম্পলটা উনি ক্রিয়েট করতে চেয়েছেন, যাটাকে আমাদের কাছে দেখা একমাত্র উদাহরণ। এর আগে আমরা এরকম দেখিনি কোন প্রধানমন্ত্রী এরকম বলেছেন যে উনি এটা করেছেন। কিন্তু লাভটা কি হলো? লাভটা কি হলো মানে কি, ওনার কোন মন্ত্রী, একজন মাত্র মন্ত্রী ছাড়া আর কোন মন্ত্রী তো এটা অনুসরণ করলেন না। অথচ দেখেন, আমরা যদি হলফনামার দিকে তাকাই, ওনার সকল মন্ত্রীর অর্থনৈতিক অবস্থা ওনার চেয়ে বেটার, এবং এই সকল মন্ত্রীর নিজস্ব গাড়ি আছে, এবং সেইগুলি অনেক বিলাসবহুল গাড়ি। উনি সরকারি গাড়ি ব্যবহার করে কি করবেন? ওনার তো নিজেরই গাড়ি আছে, এইটা ওনার জন্য কিচ্ছু না। কিন্তু ওনারা এটা ত্যাগ করলেন না কেন? করলেন না এই কারণে যে ওনারা তো বলতে পারতেন আমার প্রধানমন্ত্রী নিবে না, আমরাও কেউ নিব না। ওনারা তো বলতে পারতেন। কেন কয় না জানেন? আমি বলি কেন কয় না। সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার পরেই ওনারা সবাই মিলে বললেন, সিদ্ধান্ত নিলেন না যে আমরা প্লট নিব না, ট্যাক্স ফ্রি গাড়ি নিব না। সবাই কিন্তু রাজি হয়ে গেছে। রাজি হওয়ার পর এদের মধ্যে অনেকে আফসোসের সীমা নাই, হৃদয়টা ভেঙে গেছে, যেটি কি করলাম, না করে কোনো উপায় ছিল না, সবার সামনে তো না করে কোনো উপায় ছিল না। কিন্তু এখন ওই ভুলটা তারা দ্বিতীয়বার আর করতে চাচ্ছে না। তারেক রহমান বলছে বলুক গা, তাতে কি আসে যায়, আমি এটা মানতাম না। এই যে সংকীর্ণতা, না, কিন্তু এই যে কামাল মানসিক দারিদ্র্য। আমার এটা কথা কন্ত, আমি মন্ত্রী হইলে গাড়ি নিব না, তেল নিব না, সারাক্ষণ আপনার সমালোচনা শুনবো, 36 ঘন্টা কাজ করবো, আমার মন্ত্রীটা হয়ে লাভটা কি? আমি মন্ত্রীটা হবো কেন? আমি আপনার এই সার্ভিস কেন দিব? 22 ঘন্টায় সার্ভিস আপনি কেন দিব? রাখেন রাখেন রাখেন, আমি খালেদ বলছি, আপনি খুব ভালো পয়েন্ট ধরছেন। তার মানে আমার লাভটা কি? আমার লাভটা কি ভাবেন, কিন্তু আপনি কিন্তু লাভের কথা ভাবছেন। আপনি লাভ, এবং সেই আমি তো এটা চাকরি হিসেবে দেখতেছি কামাল ভাই, আমি তো এটা চাকরি হিসেবেই দেখবো। আপনি দেখেন চাকরি হিসেবে, কারণ আপনি সারা জীবন চাকরি করছেন, সমস্যা নাই। আমিও চাকরি হিসেবে দেখি, আমি চাকরি হিসেবে শুনেন, আমিও চাকরি হিসেবে দেখি বলেই, আমিও চাকরি হিসেবে দেখি বলেই আমি কিন্তু আমাদেরই বন্ধু কলিগ জাহিদ যখন নাকি প্রতিমন্ত্রীর মর্যাদায় গেল, তখন আমি কিন্তু অবাক হয়েছি। এই যে চাকরি হিসেবে তারা ভালো না, চাকরি হিসেবে জাহিদ যা ইনকাম করতে ইউটিউব থেকে, তার 4 ভাগের 1 ভাগও সেখানে পাবে না। আমি তো আমার মতো অবাক, কিন্তু ও তো অবাক হয় নাই, কারণ ওর তো অন্য উদ্দেশ্য, আমার উদ্দেশ্য মিলে না। এই জন্য আমি আপনি কিন্তু চাকরি হিসেবে বিচার করি। বাট যিনি মন্ত্রী হবেন, আমি কিন্তু মন্ত্রী যিনি হন তাকে তো আমি একজন চাকরিজীবী মনে করি না। আচ্ছা, তারেক রহমান কি চাকরি মনে করে? বুঝান তো ভাই আপনি আমাকে। আচ্ছা, প্রধানমন্ত্রীটা চাকরি প্লাস, প্রধানমন্ত্রীটা চাকরি প্লাস।
তাহলে আমার কথা কিন্তু ওইটাই, যে জি। উনি যে এক্সাম্পলটা, আমার মূল যে কথাটা, মূল পয়েন্টে আসেন, মূল পয়েন্টটা হলো যে উনি যে এক্সাম্পলটা ক্রিয়েট করতে চাচ্ছেন, হুম। এটা কিন্তু একটা মানসিকতার ব্যাপার। না আমি এই মানসিকতা আমাদের মন্ত্রীদেরকে টাচ করে না। এবং উনি যখন বলেন যে উনাকে অভ্যর্থনা জানানোর জন্য 4 জনের বেশি যাওয়ার দরকার নাই, হুম, এটা কিন্তু একটা মানসিকতা। হুম, আমি বলতে চাচ্ছি উনি যখন বলেন যে সভামঞ্চে এত এগুলি- বড় রাজকীয় চেয়ার রাখার দরকার নাই, এগুলি ভালো, এটা হ্যাঁ একটা মানসিকতা। এগুলি উনি ভালো। যখন একজন বয়স্ক লোককে চেয়ার এগিয়ে দেন, ওটা একটা মানসিকতা। এই মানসিকতা যদি ওনার মন্ত্রীদের টাচ না করে, হুম, ছোট ছোট ক্ষেত্র, এগুলো কিন্তু খুব ছোট ক্ষেত্র, হুম, এইগুলি করার কোনো ব্যাপারই না। এই ছোট ছোট ক্ষেত্র যখন ওনার মন্ত্রীরা ওনাকে অনুসরণ না করেন, তখন আমি মনে করবো উনি যখন বলেন যে আমি দুর্নীতির গলা টিপে ধরবো, ওই বড় মানসিকতা ওনার মন্ত্রীদের টাচ করবে না, এবং ওই জায়গাটাতে আমার আতঙ্ক। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা আমরা অনুষ্ঠান শেষ হওয়ারও সময় পার হয়ে গেছে, কিন্তু জাহিদ ভাইকে দেখে মনে হচ্ছিল যে জাহিদ ভাই উসকুস করতেছে, কিছু একটা কি বলবেন জাহিদ ভাই? 30 সেকেন্ড। না না না, অবশ্যই, কামাল ভাই অবশ্যই, অতি 30 সেকেন্ড না ভাই, চমৎকার মানে একটা। আরেকটু বেশি সময় দেন, কারণ এটা তো একটা ভাইটাল জিনিস। না জাহিদ ভাই আপনি আরেকদিন বলছেন, কথা এটা নিয়ে বলবো আমার না একটু তাহলে। সময় দেন। জাহিদ ভাই আরেকদিন না না, বলবো না। একটু আচ্ছা আমি একটু এক বলে মিনিট দিই, বলেন, তারপরে জি, শেষ এক করে মিনিট। দেন না, আপনি। আমরা শেষ করে- যেটা হলো, দেখেন কামাল ভাই যা বলছেন, আমি ওনার সাথে এই জায়গাটুকু পুরোটাই একমত। হুম, উনি যা বলছেন, আরো এক্সাম্পল দেওয়া যাবে যে জনাব তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে চেষ্টা করছেন কিছু এক্সাম্পল সৃষ্টি করার, এবং এটা অন্যরা যদি অনুসরণ করে, এটা আর্থিক বিবেচনায় তেমন কিছু না, কিন্তু এইটা অনুসরণ করলে এটার একটা বড় ধরনের ইম্প্যাক্ট সমাজের মধ্যে ফেলতে পারে। আবার পাশাপাশি যেটা বলবো যে দেখেন, কিছু নিয়োগ নিয়ে কোয়েশ্চেন আসছে। এই বাংলাদেশ ব্যাংকের গভর্নর, আপনি দুদকের চেয়ারম্যান এবং মেম্বারদের এইভাবে চলে যাওয়া, কিংবা আপনার কি বলে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর যিনি অনেক ভালো করছিলেন বলে আলোচনায় ছিলেন, তার এইভাবে চলে যাওয়া হুট করে, এগুলা সবই সরকারের প্রেরোগেটিভ। সরকার নিজে এগুলা করতেই পারে, কিন্তু আবার পারেও না। জাহিদ ভাই শেষ করে দেন। জাহিদ ভাই চেয়ারম্যানকে আপনি 5 বছরে, জাহিদ আপনি ভাই শেষ করে দুদকের দেন। চেয়ারম্যানকে 5 বছর, গভর্নরকে 4 বছরের জন্য নিয়োগ দিয়েছেন, আপনি এটা পাবলিকলি এটাকে জাস্টিফাই করতে পারেন নাই। সো এইগুলোতে যে পরিবর্তন আনার কথা জুলাই সনদে বলা হয়েছে, এবং এটা ব্যক্তির উপর কিংবা ইয়ের উপর নির্ভর না করে একটা কমিটি, এবং যে কমিটিটা সরকার, জাহিদ ভাই, বিরোধী দল, জাহিদ ভাই, পার্লামেন্ট আপনার নিয়ে কাছে করবে, টাইম নিয়ে এগুলোর আপনার কাছে জাস্টিফিকেশনটা তুলতে আসবে। রাইট জাহিদ এই ভাই। জন্য আমার মনে হয় যে এই ছোট বিষয়গুলোর পাশাপাশি ওই বড় বিষয়গুলোতেও সরকারের দৃষ্টি দিতে হবে। তাহলে অবশ্যই দিন শেষে কিন্তু এটা পজিটিভ হবে না। আমি এটার যতই আন্তরিকতা থাকুক, বাস্তবে এটা বাস্তবে এটার প্রতিফলন না থাকলে, সর্বক্ষেত্রে বড় বিষয়গুলোতে আপনার যদি প্রতিফলন না থাকে, তাহলে ভালো রেজাল্ট নিয়ে আসা যাবে না। জাহিদ ভাই আপনাকে ধন্যবাদ। মাসুদ কামাল ভাই, অনুষ্ঠান শেষই করে দিছিলাম, কিন্তু একটা দর্শক মানে অনেকবার একই মন্তব্য করছেন, এইটা নিয়ে যদি আপনি 10 সেকেন্ড একটু বলেন। উনি আপনাকে অ্যাড্রেস করে বলছেন, মাসুদ কামাল ভাই আপনার কথা শুনলে তো মনে হয় মোহাম্মদ ইউনূস বাংলাদেশের দায়িত্ব নিয়ে মহা ভুল করে ফেলেছেন। এত ভুল করলে তার শাস্তি কি হওয়া উচিত বলে আপনি মনে করেন? আপনি একটা যদি উনি ভুল করেছেন কি করেন নাই সেটা তো ওনার ব্যাপার, কিন্তু আমরা ওনাকে পেয়ে আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি, এবং আমাদের ক্ষতির কারণে আমি মনে করি ওনাদের প্রত্যেকটা কাজকে জবাবদিহিতার মধ্যে আনতে হবে, আমার মনে জানতে হয় যে চাইতে আমার মনে হয় যে হবে। ন্যায় বিচার